ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কথা কি ক্লিয়ার আছে এবং ল্যাপটপের স্ক্রিন কি দেখা যায়? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এখন আমি ফেসবুক আপনাদের যে প্রাইভেট গ্রুপটা এটাতে আছি। আমি দেখলাম আপনাদের রাইটিং ক্যাপাসিটি কার কেমন বা রাইটিং স্টাইলটা কার কেমন। আসলে আমি সত্যি বলতে একজনেরটা, স্রেফ একজনেরটা একটু মানে মনের মতো পাইছি। শিহাব আকন্দ সম্ভবত ওনার নাম। এছাড়া আসলে আর কারোটা আমার সেভাবে পছন্দ হয় নাই, হ্যাঁ। আসলে আহ, যার খাতাটা বেস্ট হয়, হ্যাঁ, তার খাতাটা একটু মানে তার রাইটিং স্টাইলটা অন্তত একটু পড়ে দেখে অন্তত একবার দেখা উচিত, হ্যাঁ, যে সে কোন ফরম্যাটে লিখছে। এখানে আমি আপনাদের বলছিলাম যে আজকে আপনাদের আমি কয়েকটা বিষয় দেখাবো না, তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আপনাদের খাতাগুলো আমি দেখাবো। আমি মার্ক করে দিয়েছি, হয়তো দু একজন বাদ থাকতে পারেন পরে যারা সাবমিট করছেন এমন। তো যাই হোক, আমি ওইটা দেখে দিব, সমস্যা নেই। তো দেখেন, শুরুতেই তৌহিদুর রহমান শুভ তার খাতায় হ্যান্ডরাইটিংটা অনেক বড় একটা ফ্যাক্ট, হ্যাঁ। হ্যান্ডরাইটিং অনেক বড় একটা ফ্যাক্ট। হাতের লেখা একটু ভালো করার চেষ্টা করতে হবে। আর এটা গড গিফটেডও বলা যায়, আবার নিজের চেষ্টাতেও আবার ভালো করা যায়। তৌহিদুর, আপনি আছেন? তৌহিদুর তৌহিদুর রহমান শুভ আছেন? আচ্ছা, উনি সম্ভবত নেই। আচ্ছা, সমস্যা নেই। দেখেন, আচ্ছা, আমার তো সবকিছু ক্লিয়ার নাকি? স্ক্রিন তো দেখতে পাচ্ছেন? আমি যখন যেই স্ক্রিনে যাচ্ছি এটা তো দেখা যাচ্ছে নাকি? জি ভাই দেখা আচ্ছা, ঠিক আছে। দেখেন, ওনার হ্যান্ডরাইটিংটা একটু মানে খারাপ বলা যায় এবং রাইটিংটা একটু অগোছালো, হ্যাঁ। এমনটা করা যাবে না। একটু গুছালো লিখতে হবে এবং কোটেশনগুলো যেন বোঝা যায় সেই চেষ্টা করতে হবে। তবে তার রাইটিং এর মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে, হ্যাঁ, একটা ক্রিয়েটিভ জিনিস আছে। সেইটা কি করছেন উনি, যে সামারি টেবিল এখানে দিয়েছেন। তো সামারি টেবিলে কি দিয়েছেন? স্টেজের নামটা দিয়েছেন। আর ওই স্টেজগুলো কোনটাতে ফোকাস করে সেটা দিয়েছেন, এর পাশাপাশি কোটেশন দিয়েছেন। তো কোটেশন দরকার নাই, আপনারা যদি এই দুইটা জিনিস যদি ইনক্লুড করতে পারেন, যে স্টেজ, হ্যাঁ, স্টেজ ওয়ান, স্টেজ টু, স্টেজ থ্রি, এইভাবে যদি টেবিল আকারে দিতে পারেন তাহলে কিন্তু এটা অ্যাপ্রিসিয়েটেবল, হ্যাঁ, খুব ভালো, অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয়। এই জিনিসটা কিন্তু তার রাইটিং এর মধ্যে আসছে এবং এটাকে কি ক্রিয়েটিভ রাইটিং বলা হয়। এবং এই জিনিসগুলো কিন্তু স্যারদের মনোযোগ অ্যাটেনশন কাড়ে, হ্যাঁ। এই জন্য জিনিসটা ভালো। তাছাড়া ওভারঅল তার লেখা মোটামুটি ছিল, হ্যাঁ, লেখা মোটামুটি যে খারাপ তা না, কিন্তু ওই যে মানে একটা হিবিজিবি একটা অবস্থা, এই কারণে সমস্যা। হুম। আচ্ছা, আর কার আমি তো কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছি, এগুলো অবশ্যই আপনারা দেখছেন, অবশ্যই রিপ্লাই করছেন অনেকে। আরমান অনিকা তারটা দেখা হয় নাই। এছাড়া আচ্ছা, অর্জন আফসানা তারটাও দেখা হয়েছে। আচ্ছা, আপনার একটা সমস্যা হচ্ছে যে ডাবল লাইন, হ্যাঁ, ডাবল লাইন টানার দরকার নেই, সিঙ্গেল লাইন টানেন তাহলে হবে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে 3 পৃষ্ঠা কোনো সময়ই জমা দেওয়া যাবে না, ব্রড প্রশ্ন লেখা যতই ছোট হোক না কেন। হুম, আমি সবসময় প্রিফার করি যে 6 পেজ, হ্যাঁ, তবে অ্যাটলিস্ট 5 পেজ রাখতেই হবে। আপনি একটু বড় করে লিখেন, একটু ফাঁকা করেন, হ্যাঁ। আপনার যেমন হচ্ছে খাতাটা দেখেন, এখানে কয়েকটা সমস্যা। নাম্বার এক, আচ্ছা, আপনাদের সবারই একটা সমস্যা, সেটা হচ্ছে এই যে ইয়েটা দিচ্ছেন না, এখানে যে ডাবল কোলন হয়ে যাচ্ছে, এখানে ফার্স্ট স্টেজ দিয়ে একটা কোলন দিচ্ছেন, এখানে আরেকটা কোলন দিচ্ছেন, এমন না, এখানে হাইফেন দিবেন, এখানে কোলন দিবেন, তাহলে হবে। আর আর আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে পয়েন্টগুলো লিখতেছেন, হ্যাঁ, ফার্স্ট স্টেজ এফটা অনেকে ছোট দিচ্ছেন, স্টেজ ওয়ার্ডটা ছোট দিচ্ছেন, এমন না, এটার প্রত্যেকটা ইয়েটাই মানে প্রত্যেকটা ওয়ার্ড শুরু হবে জাস্ট আর্টিকেল প্রিপোজিশন ওগুলো বাদ দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড শুরু হবে হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে, হ্যাঁ। যেমন চাইল্ডহুডের সিটা বড় হাতের, এটা ইনি দিয়েছেন বাট অনেকেই দেখলাম দেন নাই। এটা এই জিনিসটা ফলো রাখবেন। আর অবশ্যই ডাবল লাইন টানার কোনো প্রয়োজন নেই, সিঙ্গেল একটা লাইন টানবেন তাহলে হবে, না টানলে হবে। তবে না টানলে অবশ্যই নিচ থেকে ফাঁকা, যেমন হচ্ছে উনি দেখেন, ওনার ক্ষেত্রে যদি একটু দেখি, ইন দ্য ইন দ্য ফার্স্ট স্টেজ, হ্যাঁ। তো এইটা এই পাশেই না লিখে যদি এই যে সেকেন্ড লাইনে এই পজিশন থেকে, যেখানে কিনা আমার মাউস আছে, মাউসটা কি দেখা যাচ্ছে? যেখানে কিনা, জি হ্যাঁ, হ্যাঁ দেখা যায়। আমি যেখানে মাউস রাখছি সেই জায়গা থেকে যদি শুরু করেন তাহলে কিন্তু পয়েন্টটা বোঝা যাবে যে না এটা পয়েন্ট। আপনি যদি নিচে দাগ না দেন তাও বোঝা যাবে, হ্যাঁ। নিচে যে দাগ দিতে হবে এমনটা না, দাগ না দিলেও হবে।
তবে এইখানে মানে খাতার পরিবেশটা যেন পরিচ্ছন্ন থাকে, হ্যাঁ, বেশি কাটাকাটি করা যাবে না, পরিচ্ছন্ন থাকে এবং যেন বোঝা যায় খুব সুন্দর করে, হ্যাঁ। আচ্ছা, এই খাতাটা আপনারা ফলো করতে পারেন, হ্যাঁ, লেখার স্টাইলটা ইয়ে করার জন্য। শিহাব আকন্দ তিনি বলা যায় আজকের বেস্ট পারফর্মার, হ্যাঁ। তার দেখেন পেজ সংখ্যা সবকিছু কিন্তু পারফেক্ট। তার খাতাটা কিন্তু 7 মার্ক পাওয়ার যোগ্য, মানে কোনো স্যার যদি তার খাতা নাও পড়ে, হ্যাঁ, ম্যাক্সিমাম বিষয়টা কি এটা আসলে মানে ন্যাশনালের জন্য স্টুডেন্টদের জন্য দুর্ভাগ্য যে অনেক খাতা কি করে স্যারেরা দেখেই না, অনেক স্যার দেখেই না, অযথা দেখা যাচ্ছে হ্যান্ড রাইটিং একটু ভালো, একটু মোটামুটি কোটেশন দিয়েছে, পয়েন্ট করে লিখছে, এগুলো সব আছে, মোটামুটি ভালো মার্ক দিয়ে চলে যায়। তো এই জন্য যদি ওই রকম স্যারের কাছেও যদি তার খাতা পড়ে তাহলে বলা যায় তিনি এই যে শিহাব আকন্দ উনি প্রত্যেকটা প্রশ্নে, ব্রড প্রশ্নে আরামে 7 করে মার্ক পাবেন। কেন? কারণ দেখেন তার রাইটিং স্টাইলটা দেখেন, তিনি ইন্ট্রোডাকশনটা খুব সুন্দর করে লিখছেন, এরপর মোটামুটি 2টা লাইন ফাঁকা দিচ্ছেন, তারপর দেখেন এই দেখেন এখানে ফার্স্ট স্টেজ তিনি লিখছেন প্রথমে, তারপর নিচে একটা টান দিচ্ছেন, ওটা না দিলে হতো সমস্যা নেই, তারপর নিচ থেকে সুন্দর করে গুছিয়ে, তার মানে প্রত্যেকটা প্যারা কিন্তু আলাদা। তিনি যে একটা একটা পেজে যে খুব বেশি লাইন লিখছেন তা না, তার কোটেশনগুলো বোঝা যাচ্ছে, মানে হাইলাইট করতেছে, প্যারাগুলো হাইলাইট করতেছে, হ্যান্ড রাইটিংটা আলহামদুলিল্লাহ ভালো, সব কিছুই মানে লেখার মধ্যে যে ক্লিয়ারনেস, হ্যাঁ, এই জিনিসটাও আছে। তো আপনারা তার খাতাটা একবার দেখবেন, হ্যাঁ, শিহাব আকন্দর আজকে যে মানে যে খাতাটা দিয়েছেন উনি, উনি এই খাতাটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে না আসলে এই যে স্টাইলটা, এই স্টাইলটা আপনারা ফলো করেন। আমি বলতেছি না যে উনি যা লিখছেন হুবহু তাই লিখেন, আমি এটা বলতেছি না, আমি বলতেছি তার রাইটিং স্টাইলটাকে আপনারা ফলো করেন, হ্যাঁ, এটা পারফেক্ট লেভেল আছে। দেখেন আমি বলছিলাম যে আপনার কোটেশনটা মিডিল পজিশন থেকে দেবেন, দেখছেন কত সুন্দর করে দিয়েছে এবং এটা দেখতে ভালো লাগতেছে, মানে আই ক্যাচিং হইতে হয়, হ্যাঁ। আগে দর্শনধারী পরে বলে না গুণ বিচারী, মেয়েদের দেখতে গেলে ঠিক এই খাতার ক্ষেত্রেও তাই, আগে আপনাকে দর্শনধারী হইতে হবে, খাতার অ্যাপিয়ারেন্সটা, খাতার পরিবেশটা যেন পরিচ্ছন্ন হয়, হ্যাঁ, তারপরে কি আছে না আছে ভিতরে ওইটা স্যারেরা গুণ বিচার করবে। আর যখন দেখবে যে আপনি কোটেশন 4টা 5টা করে লিখছেন, আমি বলবো আপনারা যদি পারেন কোটেশন বাড়াবেন, 4টা 5টা 6টা 7টা বাড়াবেন, সমস্যা নেই। তো এই জন্য স্যারেরা যদি দেখে যে আপনি মোটামুটি কোটেশন সহ লিখতেছেন, খুব সুন্দর করে, খাতার পরিবেশ ভালো, অটোমেটিক্যালি ওই খাতা 100% চ্যালেঞ্জ করে বলতে পারি মানে মিনিমাম 7 পাবেই, ওই খাতা 7 পাবেই। 8 দেয় না, 8টা মানে ওটা রেয়ার কেস, ওটা পাওয়া মানে আশা করাটাও ঠিক হবে না, ইংলিশ থেকে 8 পাওয়া যায় খুবই টাফ। তো অন্তত 7টা পাওয়া যায়, 7 মার্ক পাওয়া যায় 10-এর মধ্যে, হ্যাঁ। তো এই খাতাটা 7 পাওয়ার যোগ্য, সব দিক দিয়ে যোগ্য। তো এই জিনিসটা আপনারা ফলো করবেন, হ্যাঁ। আর যে বিষয়গুলো আমি বললাম এই খাতা নিয়ে, এটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? বলেন। আসলে লিখাটার মানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ। হ্যাঁ, মানে আমি খুব ভালো লিখছি, অনেকে আসছে না পরীক্ষা দিয়ে এসে বলে আমি খুব ভালো লিখছি, আমি খুবই ভালো লিখছি, আমি এবার ফার্স্ট ক্লাস পাবোই, 3.00 আপ আলহামদুলিল্লাহ অবশ্যই থাকবে, কিন্তু দেখা যায় যে হয় না। কেন হয় না? এর জন্য নানান বিষয়, আপনি ভালো লিখলেই ভালো মার্ক পাবেন বিষয়টা এমন না। খাতার পরিবেশ, আপনার খাতার অ্যাপিয়ারেন্স, আপনার কোটেশন, আপনার পয়েন্ট, আপনার প্রেজেন্টেশন, সব কিছুই আপনার খাতায় মার্ক নিয়ে আসার জন্য দায়ী। সব কিছু আপনার খাতায় মার্ক নিয়ে আসে। তো এই জন্য আবার খাতার যে প্রশ্নের যে লেন্থ, এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। অনেক স্যার আছে খাতার লেন্থ গুনে, হ্যাঁ, মানে যে কয়টা পেজ লিখছে সেই অনুযায়ী আবার মার্ক দেয়। তো এই জন্য সব দিক দিয়েই আমি বলবো যে আপনারা এই খাতাটাকে অন্তত একটু দেখেন, অন্তত একটু রাইটিং স্টাইলটা দেখেন কিভাবে লিখছে শিহাব আকন্দর এই খাতাটা, আপনারা একটু এটা দেখবেন, হ্যাঁ। হ্যাঁ, সবার যে রাইটিং স্টাইল এক তা না, আমি এটাও বলতেছি না যে এইভাবে লিখতে হবে, হ্যান্ড রাইটিং সবার আলাদা, অনেকের খারাপ হইতে পারে, বাট খাতার পরিবেশটা যেন একটু পরিচ্ছন্ন থাকে, কোটেশনগুলো যেন বোঝা যায়, পয়েন্টগুলো যেন বোঝা যায়, এইভাবে প্যারা করে লিখেন, মানে একটু ফাঁকা করেন, সমস্যা কোথায়? এখন থেকে যদি আপনি এখন অনেকে লজিক দেখাইতে পারেন যে ভাই আমি তো পরীক্ষা খাতায় লিখবো, ঠিক আছে সমস্যা নেই, কারণ বাসায় লিখলে হয়তো পেজ একটু বেশি লাগতে পারে, বিষয়টা এমন না। আপনি এখন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, হ্যাঁ, আপনি এখন থেকে যেটা প্র্যাকটিস করবেন পরীক্ষা খাতাতে ওইটাই উঠবে, হ্যাঁ। এখন থেকে যদি আপনি এই যে ফাঁকা করে লিখেন, সুন্দর করে যদি প্রেজেন্টেশন থাকে, তাহলে এইটাই দেখবেন পরীক্ষাতে হবে। কিন্তু এখন থেকে যদি ঘিচিমিচি করে লিখেন, পাশাপাশি লিখেন, এই একই জিনিস পরীক্ষার হলে গিয়ে ওই এমনি টেনশনে থাকে, ছেলেপেলে মনে থাকবে না, হ্যাঁ। তো এই জন্য এই জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ, হ্যাঁ, খাতার পরিবেশটা সুন্দর করে বজায় রাখার ক্ষেত্রে, হ্যাঁ। তো এটা আপনারা অবশ্যই ফলো করবেন। আর
আপনারা তো সময় পান তাও 30 মিনিট করে। আপনারা প্রশ্ন লেখার ক্ষেত্রে ব্রিফ, শর্ট, ব্রড কত মিনিট করে সময় দেন? 4 ঘন্টা পরীক্ষায় কয় মিনিট করে সময় দেন? ব্রড প্রশ্নে কয় মিনিট করে সময় দেন? ব্রড আধা ঘন্টা, হ্যাঁ 30 মিনিট। হ্যাঁ, এটা ঠিক আছে, ন্যাশনালের জন্য এটা পারফেক্ট। আর শর্ট? শর্টে 15 মিনিট দেই সময়। পারফেক্ট, এটাও ঠিক আছে। আর ব্রিফের জন্য ওভারঅল 15 মিনিট। আচ্ছা ঠিক আছে, এইভাবে দেখেন একটা প্রশ্নে, ব্রড প্রশ্নের ভালো মার্কস আনার লেন্থ হচ্ছে 6 পেজ। হ্যাঁ, শর্ট প্রশ্নের ক্ষেত্রে এপার ওপার 2 পেজ, মানে এপার ওপার মিলে, আর অনেকেই 3 পেজ 4 পেজও লিখে। তবে 2 পেজ হলে মোটামুটি ভালো পাওয়া যায়, 3 পেজ হলে একটু ভালো হয়। আর শর্টে আপনারা চেষ্টা করবেন মিনিমাম, মানে না পারলে অন্তত একটা কোটেশন দেওয়ার। এখানে যেহেতু ব্রড পড়লে, ব্রডের জন্য কোটেশন পড়লে আলাদা করে শর্টের জন্য কোটেশন পড়তে হয় না, ওই জন্য আপনারা একের অধিক দেওয়ার চেষ্টা করবেন। আসলে খাতায় মার্ক নিয়ে আসে কোটেশন, আমি এর আগেও বলছি যে আপনারা বারবার কোটেশনটা মুখস্থ করেন, তবে এই যে সুন্দর যে অ্যাপিয়ারেন্স, এটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনারা তাও তো পাচ্ছেন হচ্ছে 30 মিনিট করে সময়। হ্যাঁ, যারা এনটিআরসি এর পরীক্ষা দেয় না, তারা 8 পৃষ্ঠা 10 পৃষ্ঠা করে লিখে, সময় পায় মাত্র 25 মিনিট। ঠিক আছে, 25 মিনিট। আপনাদের পয়েন্ট থাকে হয়তো 4টা 5টা, তারা পয়েন্ট করে 7টা 8টা করে, কিন্তু 25 মিনিটের মধ্যে 8 থেকে 10 পৃষ্ঠা করে লিখতে হয়। মানে খুব চ্যালেঞ্জিং। প্রতিটা সেকেন্ড, পরীক্ষার হলের প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। এই জন্য আমি সবসময় বলি যে পরীক্ষার হলে গিয়ে বাথরুমের বিষয়টা ভুলে যান, প্রয়োজন হলে আগে যান। দেখা যাচ্ছে যে খাতা দিবে, এর 20 মিনিট আগে যান বা 10 মিনিট আগে যান, গিয়ে বাথরুমের কাজটা কমপ্লিট করে আসেন, এরপরে পরীক্ষার হলে বসেন। প্রয়োজনে ওই দিনটা পানি একটু কম খান, সমস্যা নেই, কারণ আপনার সারা বছরের রেজাল্ট দেবে হচ্ছে এই 4 ঘন্টা। তাহলে আপনি 4 ঘন্টাকে নষ্ট করবেন কেন? হ্যাঁ, এই 4 ঘন্টা দিয়ে আপনার সারা বছরের আপনার যোগ্যতাকে জাস্টিফাই করতেছে। এই জন্য সময়টাকে, প্রত্যেকটা সেকেন্ড সময় হচ্ছে মূল্যবান। এই জন্য পরীক্ষার হলে সময়টাকে কাজে লাগাইতে হয়। অনেকেই দেখা যায় যে 2বার করেও পর্যন্ত যায়। তো এই এই কাজগুলো করতে হয় না। হ্যাঁ, কারণ এটা আপনাকে সারা ক্যারিয়ারকে করে দেবে। হ্যাঁ, আপনার একটা রেজাল্ট খারাপ হলে ফার্স্ট ইয়ারে অনেকের হয়তো রেজাল্ট খারাপ আছে, আবার দেখা যাচ্ছে অনেকের ভালো আছে। তো যাদের ভালো আছে তার তো আলহামদুলিল্লাহ, যাদের খারাপ আছে তাদের ক্ষেত্রে আবার রিকভার করতে হবে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার মিলে। তো ফার্স্ট ইয়ার কিন্তু ফার্স্ট ক্লাস পাওয়া সবচেয়ে ইজি, সেখানেই অনেকের শর্টেজ থাকে, কারণ প্রপার ডিরেকশন পায় না, স্টাইল অফ প্রেজেন্টেশন ভালো না, সব দিক থেকেই একটা সমস্যা থাকে। কিন্তু আপনি যদি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এগুলোতেও যদি একটু ভালো করে, একটু কেয়ারফুলি, যদি পূর্ণ অ্যাটেনশন দিয়ে যদি একটু ভালো করে পড়েন, বিশেষ করে কোটেশনগুলো যদি আগে থেকে মুখস্থ করেন, তাহলে দেখবেন যে পরীক্ষার খাতায় আলহামদুলিল্লাহ আপনার ওই যে ফার্স্ট ইয়ারের যে গ্যাপ, এটা পূরণ হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য টেনশনে কিছু নাই, যাদের রেজাল্ট খারাপ এটা নিয়ে টেনশনে কিছু নাই, কারণ 3টা ইয়ার আছে, এটা অবশ্যই ফিল আপ হয়ে যাবে। খুব ভালো করে এখন থেকে ইনশাল্লাহ পড়েন, কাজে লাগবে। হ্যাঁ, আর বিশেষ করে যারা যারা দেখা যাচ্ছে যে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে, অনেকে থার্ড ইয়ার থেকে জব প্রিপারেশনটা নেওয়া শুরু করে, তো তাদের ক্ষেত্রে বলবো যে অন্তত কোটেশনটা মুখস্থ করেন। হ্যাঁ, কারণ প্রেজেন্টেশন মোটামুটি সবার প্রায় কাছাকাছি হয়, 19-20 বা 18-20 এমন হয়, তবে কোটেশনটা পার্থক্য করে দেয়। আর খাতারে যে কীভাবে প্রেজেন্টেশন লিক করতে হবে সেটা তো আজকে দেখাইলামই আপনাদের জন্য। তো আপনারা প্রেজেন্টেশনগত বিষয়ের দিক থেকে এই খাতাটাকে অবশ্যই ফলো করতে পারেন। সবকিছু কি ক্লিয়ার? স্যার পয়েন্ট কয়টা করে দেবো স্যার প্রশ্নে? প্রশ্নের পয়েন্ট রিপিট প্লিজ। হ্যাঁ আচ্ছা, পয়েন্টের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ ম্যান্ডেটরি কোনো ফ্যাক্টস নাই। এখানে যেমন ধরেন আজকে যে প্রশ্নটা দিয়েছিলাম 3 স্টেজ, এখানে তো 3টার বেশি পয়েন্ট করার তো আপনার কোনো লজিকই আসে না। হ্যাঁ, আপনি 3টা পয়েন্টে আপনি শেষ করে করতে পারেন। 4টা 5টা পয়েন্টের ক্ষেত্রে কোনো ফিক্সড কোনো ইয়ে নাই আর কি, তবে 5টা ভালো, 5টা পয়েন্ট করা ভালো। তবে এই কিছু কিছু প্রশ্ন আছে ওগুলো ডিমান্ড করে 2টা পয়েন্ট, কোনোটা ডিমান্ড করে 3টা পয়েন্ট, ওগুলো স্পেসিফিক। যেমন হচ্ছে যে 3 স্টেজেস অফ গ্রোথ ইন টিনটন অ্যাবে, এখানে যেমন 3টাই স্টেজ আছে, আপনাকে 3টায় আলোচনা করতে হবে। তো এখানে 3টা পয়েন্ট করলেন। এছাড়া তো ইন্ট্রোডাক্টরি পার্ট থাকতেছে, কনক্লুশন থাকতেছে, আর ভিতরে আপনি কোটেশন দেবেন। মানে
মূল পয়েন্ট, এটা ইট ডাজন্ট ম্যাটার, আপনি যদি পয়েন্ট ছাড়াও লিখেন তাও হবে, সমস্যা নেই। বাট আপনাকে কোটেশনটা যতটা পারা যায় কোটেশন অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, কোটেশন দেখা যাচ্ছে তিনটা, মানে ব্রড প্রশ্নের ক্ষেত্রে মিনিমাম তিনটা দেওয়ার চেষ্টা করতে হবে। ও সর্বোচ্চ আপনি 7টা 8টা যা পারেন, কোনো সমস্যা নেই। আপনার হচ্ছে মাস্টার্স 2019-20 সেশনে একজন ছিলেন, ওনার নামটা সম্ভবত, যাই হোক, একজন ছিলেন রোজালিন্ড রোজ, আরেকজন নাহারমণি সম্ভবত ছিলেন। তো ওনাদের রেজাল্ট ছিল হচ্ছে 3.54, একজনের ছিল 3.63 পর্যন্ত রেজাল্ট ছিল। তো তাদের নিয়ে সেমিনারও হয়েছে। তো তাদের ভাষ্য মতে 7টা 8টা করে কোটেশন পর্যন্ত তারা লিখছে একটা প্রশ্নে। হুম, তো এই জন্য বারবার আমি কোটেশনকে কিন্তু বারবার আমি হাইলাইট করতেছি বিষয়টা, এই জন্য কোটেশনটার ক্ষেত্রে গুরুত্ব সর্বোচ্চ প্রায়োরিটিটা দেবেন, হ্যাঁ, কোটেশনের ক্ষেত্রে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা তারপরে আমরা প্রশ্ন ডিসকাশনে চলে যাব আজকের সিলেবাস অনুযায়ী। কারো কি কোনো প্রশ্ন আছে? এটা কি ক্লিয়ার? না স্যার, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারলেন তো খাতায় প্রেজেন্টেশনটা কেমন হওয়া উচিত? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখানে আপনাদের ফার্স্ট ক্লাস ছিল এমন কেউ আছেন যারা ক্লাসে আছেন ফার্স্ট ইয়ারে? স্যার 3.20 পেয়েছি। 3.20, আপনার নামটা এখানে তো শো করতেছে না। অনিন্দ স্যার। অনিন্দ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 20 আপনার রেজাল্ট যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। চেষ্টা করেন এটা বজায় রাখার জন্য। আর আমি একটু ফ্রাস্ট্রেটেড ফরহাদ হোসাইনকে নিয়ে, কারণ আপনি সবচেয়ে অ্যাক্টিভ। একটু চেষ্টা করতে হবে, প্রশ্নের লেন্থ বাড়াইতে হবে, হ্যাঁ। আর আর একটু বেশি গোছানোর চেষ্টা করতে হবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ফরহাদ হোসাইন আছেন? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। ওকে, চলেন আজকে আমরা আমাদের টপিক অফ ডিসকাশনে চলে যাই আজকে। তো সবকিছু তো ক্লিয়ার আছে নাকি? আমার কথা তো এতক্ষণ পর্যন্ত তো ক্লিয়ার ছিল? জি ভাই, সব ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে 4টা প্রশ্ন, 3টা শর্ট, একটা ব্রড। রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম লন্ডন 1802। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, 18 সালে আসছে, 22 সালে আসছে, 24 সালে আসার সম্ভাবনা আছে। তো চলেন দেখি প্রশ্নটা কি বলছে। আসলে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মধ্যে কি কি ইনক্লুড করতে হয় এটা আগে জানা প্রয়োজন। হোয়াট ইজ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন? সামারি আর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মধ্যে পার্থক্য আছে কিন্তু। সামারি হচ্ছে আপনার টোটাল সামারাইজ করা, মানে যেটা বলছে সেটা উল্লেখ করা, মূল স্টোরি লাইনটা উল্লেখ করা, মূল স্টোরি লাইন বা অ্যাকশন যেটা যেটা বলেন না কেন, এটাই। আর আপনার হচ্ছে যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মধ্যে কি কি আসে? সামারি আসে, অর্থাৎ সেন্ট্রাল আইডিয়া মানেই সামারি, অন্য কিছুই নয়। আচ্ছা, এর পরবর্তীতে এর দেখা যাচ্ছে রাইম স্কিম আসে, বা দেখা যাচ্ছে আপনি যে এর যে ইমাজারি বা সিম্বলস, এগুলো আসে। তারপরে এই যে স্ট্রাকচার, মিটার, রাইম স্কিম, এই বিষয়গুলো মোটামুটি এই 3-4টা বিষয় দিলেই হয়ে যাবে। তবে সবচাইতে যে মেইন ফ্যাক্টস সেটা হচ্ছে এই যে কি আইডিয়াটা, বা দেখা যাচ্ছে সেন্ট্রাল আইডিয়া বা সামারিটা আর কি। আপনারা সেন্ট্রাল আইডিয়া লিখতে পারেন, তাহলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো চলেন আমরা প্রশ্নটা একটু আলোচনা করি, যদিও এটা আমি সামারিটা এটা অনেক ভালো করে আপনাদের পড়াইছি, তবুও চলেন, যেহেতু প্রশ্ন পড়ানো বা অনেকেই দেখাচ্ছে পরে জয়েন করছেন, তো ওই ক্লাসগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আগে মেইন টেক্সট যেটা পড়াইছি লাইন বাই লাইন পড়াইছি কিন্তু কবিতাগুলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। তো এই জন্য ওইটার লাইন বাই লাইন ওইটা একটু, মানে সরি, ওই ক্লাসগুলো করে নেবেন, হ্যাঁ। এবং যে পিডিএফগুলো দেওয়া হয়েছে পিডিএফগুলো পড়বেন অবশ্যই, তাহলে এই প্রশ্নগুলো আরও বেশি ইজি হবে এবং ক্লিয়ার হবে। তো প্রশ্ন করতেছে কি, 5 নম্বর প্রশ্ন, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম লন্ডন 1802। তো প্রথমে সেন্ট্রাল আইডিয়া মানেই সামারি। তো এটা যেহেতু একটা সনেট, হোয়াট ইজ সনেট, এনিওয়ান? ডেফিনেশন কেউ জানেন? হোয়াট ইজ সনেট? এটা পড়াইছি এর আগে, যারা ক্লাস করছেন।
তাদের মধ্যে থেকে কেউ একজন। ফরহাদ হোসাইন, পারবেন? হোয়াট ইজ সনেট? না 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 শেয়ার করবো না। না না আচ্ছা, দুর্ভাগ্যজনকবশত আমাদের ক্লাসটা হ্যাঁ কেটে গিয়েছিল, নেটের সমস্যা, ওয়েদার আসলে। আচ্ছা, অনেকের মাইক্রোফোন অন আছে, একটু অফ করেন প্লিজ। ওয়েদারের সমস্যা সেজন্য। জি, ওয়েদার। পাগল। আচ্ছা, অনেকের মাইক্রোফোন অন আছে, একটু অফ করেন প্লিজ। হ্যাঁ আচ্ছা, ওয়েদারগত সমস্যা, এই কারণে আসলে আমাদের কলটা কেটে গেছে। এখন তো ক্লিয়ার আছে নাকি? স্ক্রিন দেখা যাচ্ছে? না না জি না ভাই, হ্যাঁ আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি লিভ সবাই। নিয়ে আবার জয়েন করেন, তাহলে দেখতে পাবেন। আচ্ছা, সবাই আচ্ছা মিউট করেন, হ্যাঁ, সবাই একটু মিউট করেন। কত হলো? আচ্ছা, তো আচ্ছা, যেটা আমি আপনাদের। আমি ভাবছি এটা আচ্ছা, আমি একটু মাইক্রোফোনটা অফ করে দিলাম। আপনারা মিউট করে রাখবেন, হ্যাঁ, তাছাড়া ক্লাসে ডিস্টারবেন্স হচ্ছে। যখন আমি কথা বলতে বলবো তখন একটু অন করেন, তাহলে হবে ইনশাল্লাহ।
আচ্ছা, তো সবকিছু তো ক্লিয়ার ফরহাদ হোসাইন? জি ভাই, ঠিক আছে, দেখা যাচ্ছে এবার। আচ্ছা ঠিক আছে, দেখেন তো সেন্ট্রাল আইডিয়া, হ্যাঁ সেন্ট্রাল আইডিয়া, তো এটা হচ্ছে একটা সনেট, লন্ডন 1802, এটা একটা সনেট। তো যেহেতু সনেট, তো সনেটের ডেফিনিশনটা কি কেউ বলুন প্লিজ, দেখি শুনি আপনাদের মনে আছে নাকি। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সনেট? পেন্টামিটার লাইফ। হ্যাঁ, সনেট ইজ এ 49 poems of iambic pentameter, হ্যাঁ। আচ্ছা, তো এখানে দুইটা পার্ট থাকে, দুইটা পার্ট কি কি? অক্টেভ আর সেস্টেট। অক্টেভ আর সেস্টেট। সনেট কত প্রকার? তো তিন প্রকার। তিন প্রকার, কি কি? তিন প্রকার। সেস্ট্রিয়ান, স্পেন্সিলিয়ান, হ্যাঁ, আর সেস্ট্রিয়ান, স্পেন্সিলিয়ান আর ইটালিয়ান। স্পেন্সেরিয়ান। হ্যাঁ পেট্রার্কান। ভাই মানে এটা কনফিউশন, মানে 3 প্রকার না 4 প্রকার এক্স্যাক্টলি? না, সনেট মূলত এই তিন প্রকার, হ্যাঁ তিন প্রকার, তিন প্রকার বেসিক্যালি। পেট্রার্কান সনেট, তারপর হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট, আর হচ্ছে স্পেন্সারিয়ান সনেট, হ্যাঁ। তো পেট্রার্কান সনেট তাকে বলা হয় ইতালিয়ান সনেট, হ্যাঁ ইতালিয়ান সনেট। শেক্সপিয়ারিয়ান সনেটটাকে আপনার মূলত ইংলিশ সনেট বলা হয়। আর হচ্ছে আপনার শেক্সপিয়ারিয়ান আর স্পেন্সারিয়ান সনেট আছে, এডমান্ড স্পেন্সার, তাকে বলা হয়, তাকে কি বলা হয়, তার টাইটেল কি জানেন? পোয়েট অফ পোয়েট। হ্যাঁ পোয়েট অফ পোয়েটস বা পোয়েটস পোয়েট। পোয়েট, হ্যাঁ, আর উইলিয়াম শেক্সপিয়ারকে কি কবিতার বলা কবি। হয়? উইলিয়াম শেক্সপিয়ার কি লন্ডনের জাতীয় কবি, মানে ইংল্যান্ড বার্ড অফ অ্যাভন। বার্ড অফ অ্যাভন বা বার্ড অফ অ্যাভন এবং ফাদার অফ ইংলিশ বা ড্রামা, ড্রামা। ফাদার অফ ইংলিশ ড্রামা। আর ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি কে? ফাদার অফ, সোফোক্লেস। নো নো নো, ফাদার, ওরা তো গ্রিক, গ্রিক না, ট্র্যাজেডিতে ছিল, ইংলিশ ট্র্যাজেডি। থার্ড ইয়ারে আছে এই কোর্সটা আপনাদের, ডক্টর ফস্টাস লিখছেন। না না, ডক্টর ফস্টাস লিখছেন, মানে ডক্টর ফস্টাস নামে একটা লিটারারি ওয়ার্ক আছে তার, হ্যাঁ। তার নাম ওই হচ্ছে ক্রিস্টোফার মার্লো। হুম, মারলো, ক্রিস্টোফার হ্যাঁ মারলো। ক্রিস্টোফার মার্লো। আচ্ছা যাই হোক, চলেন আমরা টপিক অফ ডিসকাশনে যাই, অন্যদিকে না যাই। আচ্ছা সেন্ট্রাল আইডিয়া, তো এইখানে এটা যেহেতু একটা প্যাটার্ন কজ সনেট, এখানে দুইটা পার্ট থাকবে, এটাই স্বাভাবিক। একটা হচ্ছে অক্টেভ আর একটা হচ্ছে সেস্টেড। অক্টেভের যে রাইম স্কিম সেটাগুলো নিচে আলোচনা করব। তো অক্টেভে কি বলছে, অক্টেভে প্রবলেম দেখাইছে, হ্যাঁ। অক্টেভে কি কি প্রবলেম দেখাইছে, যে ইংল্যান্ডের প্রবলেম দেখাইছে, এবং ইংল্যান্ডকে এখানে পার্সনিফাই করা হয়েছে, হ্যাঁ পার্সনিফাই করা হয়েছে। শি ইজ এ ফ্যান, এজ এ শি, এই ওয়ার্ড দ্বারা। তো পার্সনিফাই মানে কি, লাইফলেস থিংস গিভেন লাইফ, এটা হচ্ছে পার্সনিফিকেশন, মানে কোনো দেখা যাচ্ছে জীবন নেই সেই বস্তু বা সেই জিনিসকে জীবন দেওয়াটাই হচ্ছে পার্সনিফিকেশন। তো এই অক্টেভে কি করা হয়েছে, ইংল্যান্ডের বিভিন্ন সমস্যা দেখানো হয়েছে, যে ইংল্যান্ডের যেসব লিটারেচার, মানে যেসব বড় বড় সাহিত্যিক ছিল তারা আর নেই, যেমন হচ্ছে তিনি জন মিল্টনকে উল্লেখ করছেন। দ্বিতীয়ত বর্তমান যেসব রাইটার আছে ওরা মানে মোরাল, ওদের বা যেসব মানুষরা আছে ওদের মোরালিটি নাই। ইংল্যান্ডকে যেন তিনি একটা ফেন অফ স্ট্যাগন্যান্ট ওয়াটার হিসেবে উপস্থাপন করছেন, মানে একটা বদ্ধ জলাভূমির মতো একটা অবস্থা, যার সাথে তুলনা করছেন যে এটা টোটালি রোটেন, পচে গেছে, হ্যাঁ। তো দেখেন এই থিমের উপরেই কিন্তু আবার উইলিয়াম ব্লেক একটা কবিতা লিখছে, ওই কবিতার নাম কি? লন্ডন। হ্যাঁ লন্ডন। ফোর্থ ইয়ারে একটা কবিতা আছে, সেটা লিখছেন হচ্ছে টি.এস. ইলিয়ট, ওই কবিতার নাম হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড। হ্যাঁ মানে ইংল্যান্ড মানে ভ্রমণ করতে, যদি ঘরে বসে সাহিত্যের দ্বারা যদি ইংল্যান্ড ভ্রমণ করতে চান না, তাহলে ওয়েস্টল্যান্ডটা পড়বেন, তাহলে আপনি সাহিত্যের দ্বারা ইংল্যান্ড ভ্রমণ করা হয়ে যাবে, হ্যাঁ। তো আসলে লিটারেচার অনেক প্রোডাক্টিভ এবং অনেক ইনভেন্টিভ, অনেক বিষয় আপনাকে শেখাবে এবং দূর থেকেই শেখাবে, আপনি অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা তো দেখেন এখানে অক্টেভে কি কি বলছে আর কি। তো এটা হচ্ছে কেন্দ্রীয় যে আইডিয়াটা বা সেন্ট্রাল আইডিয়া, তার মধ্যে আছে। তো দেখাইছে যে ইংল্যান্ড একটা নোংরা স্থির মানে জীবনহীন একটা জলাভূমিতে পরিণত হয়েছে। তারপরে এখানকার যে সেনাবাহিনীরা ছিল, ওদের যে গর্ব ছিল সেগুলো আর নাই। তারপরে এদের যে সাহিত্য যে প্রাচুর্য, সেই গর্ব আর নাই।
ধর্মটা কলুষিত হয়ে গেছে। ধর্ম কলুষিত হয়েছে বলতে আপনার ধর্মীয় যেসব পার্সোনালিটি আছে না, ওরা ওদের মোরাল ডিউটি থেকে সরে এসেছে। স্পিরিচুয়ালি ওদের স্পিরিচুয়াল ডেথ যাকে বলা হয়, আত্মিক যে মৃত্যু সেটা হয়ে গেছে। তারা এখন রিয়েলিস্টিক এবং ম্যাটেরিয়ালিস্টিক বস্তুবাদী হয়ে গেছে। হ্যাঁ, চার্চের যে আপনার যে পলিউশন সেটা দেখানো হয়েছে, যে চার্চ তার যে মোরাল ডিউটি সেটা থেকে সরে এসেছে। তো এই সামগ্রিক দিকগুলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তুলে ধরছে অক্টেভে। এবং এই যে অক্টেভ থেকে সেস্টেটে যাওয়ার যে একটা টার্ন নিচ্ছে, এই টার্নটাকে কি বলে দিয়েছিলাম মনে আছে? এই টার্নটাকে কি বলে? সাডেন টার্ন ইন, এটাকে বলা হয় হচ্ছে ভল্টা। হ্যাঁ, ভল্টা। এই যে অক্টেভ থেকে সেস্টেটে, অক্টেভে সমস্যাগুলো আলোচনা করলো, এর পরবর্তীতে সেস্টেটে যাচ্ছে। এই যে সাডেন শিফট, একটা মানে সমস্যা থেকে সমাধানের দিকে যাচ্ছে, সেটাই হচ্ছে ভল্টা বলা হয়। তো আর সেস্টেটে কি আলোচনা করছে, সেটা সমাধানের পথ খুঁজে বের করে দিয়েছে। যে সে বলতেছে জন মিল্টনকে ডিরেক্টলি অ্যাড্রেস করতেছে যে মিল্টন, আপনি আসেন, আপনি আবারও ইংল্যান্ডে ফিরে আসেন, ইংল্যান্ডে এসে আমাদের নৈতিকতা শেখান, আমাদেরকে ভার্চুয়াস মানে কি মানে আরো গুণী করে তোলেন, আমাদেরকে সব মোরাল ডিউটি, মোরাল লেসন শিক্ষা দেন। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে যে তিনি জন মিল্টনকেই কেন ডাকলেন? অন্য তো আরো কোনো কবি তো ছিলেন, উইলিয়াম শেক্সপিয়র ছিলেন, স্পেন্সার ছিলেন, ক্রিস্টোফার মার্লোর মতো বিখ্যাত রাইটার ছিলেন। তো তাদের বাদ দিয়ে জন মিল্টনকেই কেন তিনি চুজ করলেন? এনিওয়ান, কারো কাছে কি কোনো ব্যাখ্যা আছে এই বিষয়ে? স্যার মিল্টন ছিলেন হলো মূলত পিউরিটিয়ান। তার আর পিউরিটিয়ানদের মত ছিল চারটা: অনলি ফর গড, অনলি ফর গড ক্রাইস্ট, অনলি ফর বাইবেল, অনলি ফর জিসাস ক্রাইস্ট। ভেরি গুড। তো তিনি মূলত পিউরিটিয়ান হওয়ার কারণে ধর্মকে খুব নৈতিকভাবে পালন করতেন, এবং ওয়ার্ডসওয়ার্থ ছিলেন এই পিউরিটিয়ানদের সমর্থক। সে কারণে তিনি হলো এই মিল্টনকে নিয়ে আসছিলেন। আর লন্ডনের অবস্থা যেহেতু খারাপ হয়েছিল, আর মিল্টন যেহেতু সিভিল সার্ভিসে ছিলেন সেই সময়, সেই কারণেই তিনি এই মিল্টনকে নিয়ে আসছিলেন। জি জি জি, একদম পারফেক্ট এক্সপ্লেনেশন। ঠিক আছে, যে জন মিল্টন আসলে একজন পিউরিটান ছিলেন। এবং পিউরিটানরা এটা মূলত এরা হচ্ছে প্রোটেস্ট্যান্টদেরই একটা শাখা। প্রোটেস্ট্যান্টের তিনটা শাখা বাড়াইছে, মানে আপনার হচ্ছে যে, হ্যাঁ বলেন। প্রেসবাইটেরিয়ান, অ্যাংলিকান আর পিউরিটান। হ্যাঁ, অ্যাংলিকান আর পিউরিটান। তো পিউরিটানরা হচ্ছে বাংলাদেশি কাদের মতো? আহলে হাদিসদের মতো, তাই না? এরা অনেকটা মানে স্ট্রেট ফরওয়ার্ড, যে সহি হাদিস এবং কোরআনের বাইরে তারা মূলত যাইতে চায় না। তো এই হচ্ছে বিষয়। ইজমা কিয়াসে যেমন বিশ্বাস করে না, ঠিক তেমনি পিউরিটানরা অনলি ফর গড, ওই যে চারটা মোট, অনলি ফর গডস গ্রেস, অনলি ফর বাইবেল, অনলি ফর জিসাস ক্রাইস্ট, এগুলোতে বিশ্বাস করতো। তো যেহেতু এত স্টার্ন মোরালিটি, তো বা এই যে নৈতিকতার যে বিষয়টা এটা ফলো করতো, যার কারণে জন মিল্টনকে তিনি চুজ করছেন যে না, মিল্টনের মতো ভার্চুয়াস একজন লিটারারি পার্সন দরকার। তিনি যদি আবার ইংল্যান্ডে ফিরে আসেন, তাহলে ইংল্যান্ডের এই ইয়েটা মানে শুদ্ধিটা হবে। তো এটাই হচ্ছে এর সেন্ট্রাল যে আইডিয়া সেইটা। অক্টেভে আপনার সমস্যাগুলো দেখাইছে, আর সেস্টেটে গিয়ে সমাধান করছে। আর এর যে কোটেশনগুলো, এগুলোর ব্যাখ্যা করে দেওয়া আছে, এগুলো আর আলাদা করে আমি ব্যাখ্যা করতেছি না, যদি অনেকবার পড়াইছি। আচ্ছা, এর পরবর্তীতে ন্যাচারাল ইমেজ অর সিম্বলস, সোজা কথা ইমাজারি অ্যান্ড সিম্বলস। ইমাজারি বিষয়টা কি? যে ওয়ার্ড এমনভাবে উপস্থাপন করা যেটা কিনা মানে পিকচারাইজ করবে, রিডারদের মাইন্ডে একটা ছবি তৈরি করবে, সেইটাই হচ্ছে ইমাজারি বা ইমেজ। আর সিম্বলস বা সিম্বলিজম একই জিনিস, হচ্ছে এটা দ্বারা আরেকটাকে বোঝানো। হ্যাঁ, একটু ভালো কোনো কিছুকে বোঝানো, যেমন হচ্ছে রোজ ইজ আ সিম্বল অফ পিউরিটি অ্যান্ড বিউটি। তারপর ইমাজারির ক্ষেত্রে কি, ওয়ার্ডগুলো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা, পিকচারাইজ করা। কেমন? যেমন হচ্ছে দ্য উডস আর ডার্ক অ্যান্ড ডিপ, লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। তো এই যে একটা লাইন আছে, হ্যাঁ, তো এর দ্বারা কি বোঝাচ্ছে? যে দ্য উডস আর লাভলি মানে খুব সুন্দর, ডার্ক অ্যান্ড ডিপ মানে অনেক কি, এই যে বনটা অনেক মানে কি বলতেছে, যে অন্ধকারাচ্ছন্ন, গভীর, এমন বোঝাচ্ছে। তো এগুলো দ্বারা কি হচ্ছে, আমাদের যে মাইন্ডে একটা পিকচার তৈরি করতেছে কিন্তু আমাদের মাইন্ড। তো এটাকেই বলা হচ্ছে ইমেজ বা ইমাজারি। ঠিক আছে, তো এগুলো তো তিনি এখানে উপস্থাপন করছেন, তিনি এখানে অনেক কিছু দেখাইছেন আর কি ইমাজারি হিসেবে। যেমন হচ্ছে যে স্টার, যে যখন আমরা স্টারের কথা বলি, হ্যাঁ, সিম্বলস হিসেবে, সাপোজ ধরেন সিম্বল হিসেবে স্টার নিয়ে আসলো, বা ইমাজারি হিসেবে। আসলে সিম্বলসের ক্ষেত্রে সিম্বলস এবং ইমাজারি এটা কাছাকাছি। হ্যাঁ, আপনার কোনো একটা ওয়ার্ড, এগুলো মূলত কোনো একটা স্পেসিফিক ওয়ার্ডকে রিফ্লেক্ট করে, যদিও ইমাজারি একটা ফ্রেজকে,
একটা ফ্রেজকে মূলত এখানে নিয়ে আসে, বা গ্রুপ অফ ওয়ার্ডসটাকে একটু বেশি হাইলাইট করে, যেমন হচ্ছে লাইক দ্য সি, সমুদ্রের মতোই, এমন একটা বিষয়গুলো। তারপরে আর স্টার, এগুলো মূলত আপনার ইয়ের মতো, মানে সিম্বলস হিসেবে আসে, আবার ইমাজারি হিসেবে আসে। তো মানে কি, যে আকাশের তারার সাথে তাকে তুলনা করছে, ব্রাইট, ওই তারার মতোই সে ব্রাইট, এগুলো মূলত কম্পেয়ার করতেছে। তো কম্পেয়ার করলে এটা সিম্বলস হবে, এটা স্বাভাবিক। আচ্ছা, তো এই জন্য সিম্বলস আর ইমাজারি মোটামুটি কাছাকাছি। হ্যাঁ, এখানে তাকে মূলত হোপ, একটা মিল্টনকে মানে একটা চেঞ্জ চেঞ্জ ফর হোপ হিসেবে উপস্থাপন করছে, যে না, ভবিষ্যতে হয়তো এই পরিবর্তনগুলো আসবে, ইংল্যান্ডে এই বিষয়গুলো পরিবর্তন আসবে। এবং দেখেন তারা বর্তমানে কিন্তু মোটামুটি অনেকটাই ক্লিন, যদিও উইলিয়াম ওরসথ অনেক বিষয়গুলো আরও উপস্থাপন করছে, সেগুলো কিনা আবার উইলিয়াম ব্লেকও দেখাইছে, ওগুলো থেকে আসে নাই, বাট ওরা এখনো পর্যন্ত নিজেদের মনে করে সভ্য, যদিও ওই বিষয়গুলো থেকে কম, তবে ওরা অনেকটাই আগায় গেছে, বিশেষ করে লিটারেচারের দিক থেকে, তারপরে আপনার হচ্ছে মিলিটারি পাওয়ারের দিক থেকে। ওরা কিন্তু এগুলো বিষয়গুলো থেকে কিন্তু অনেকটা এগিয়ে গেছে, যদিও রিলিজিয়াস যে ইয়েটা হয়েছে, ডিক্লাইন, ওইটা কিন্তু দেখা যায়। আচ্ছা, এর পরবর্তীতে আমরা স্ট্রাকচার, মিটার, রাইম স্কিম এগুলোর দিকে যদি তাকাই, তো স্ট্রাকচারগত দিক থেকে এটা একটা সনেট, এটা নতুন করে বলার কিছুই নাই। আচ্ছা, মিটারটা হচ্ছে আইম্বিক পেন্টামিটার, পেন্টামিটার মানে 5টা মিটার। আর এখানে আইএম্প, আইএম্প আর হচ্ছে আপনার মানে 5টা মিটার দ্বারা আপনার হচ্ছে আইএম্প বলতে প্রথমে থাকে হচ্ছে আনস্ট্রেসড সিলেবল, পরে হচ্ছে থাকে হচ্ছে স্ট্রেসড, আর ট্রকি যেটা সেটা থাকে হচ্ছে প্রথমে স্ট্রেস, পরে হচ্ছে আনস্ট্রেসড। এটার আমি আপনাদের মধ্যে একটা পিডিএফ দিয়েছিলাম না এই মিল্টনের সাথে? আমি কি এটা, হ্যাঁ স্যার, দেখুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। ওটা তো ক্লিয়ার আছে নাকি? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা অনেকদিন করা হয়নি তো, একটু আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই আপলোড পিডিএফটা হয়ে ওখানে গেছে। যেহেতু লিখে দেওয়া আছে, ওটা একবার পড়ে নেবেন, হ্যাঁ, তাহলে সমস্যা হবে না। আচ্ছা, আর রাইম স্কিমটা এটার যেহেতু মানে ইয়েটা, এটা যেহেতু একটা সনেট, এর রাইম স্কিমটা একটু দেখাইতে হবে। তো এর রাইম স্কিম আছে হচ্ছে এ ডবল বি এ, এ ডবল বি এ, বা আব্বা আব্বা, এভাবে আপনার মনে রাখতে পারেন। অক্টেভে, অক্টেভের রাইম স্কিম কিন্তু সেম থাকে, হ্যাঁ, প্যাটার্ন সনেটের ক্ষেত্রে। আর সেস্টেটে গিয়ে একটু চেঞ্জ আসে, যেমন হচ্ছে এখানে সি ডবল ডি ই সি ই, এমন ভাবে আছে, হ্যাঁ, সিডি ডিই সিই এভাবে আছে। তো এই হচ্ছে এই সম্পূর্ণ প্রশ্নটা। আচ্ছা, তো দেখেন সম্পূর্ণ প্রশ্নটা যদি একটু হাইলাইট করি, তাহলে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মধ্যে কি কি আসতেছে, সামারি আসতেছে, বা সেন্ট্রাল যে আইডিয়াটা সেইটা আসতেছে। এর পরবর্তীতে ইমেজ বা ইমাজিনারি সিম্বলস, তারপরে হচ্ছে আপনার স্ট্রাকচার, মিটার, রাইম স্কিম। এখন আপনারা যদি চান যে না, আমি ইমাজারি লিখবো, তারপরে পয়েন্টে সিম্বলস লিখবো, পয়েন্টে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দেখা যাচ্ছে লিখলেন, নিচে এসে স্ট্রাকচার লিখলেন একটা পয়েন্টে, মিটার লিখলেন আরেকটা পয়েন্টে, রাইম স্কিম লিখলেন আরেকটা পয়েন্টে। এগুলো অবশ্য ছোট, যার জন্য একসাথে দেওয়া। তা আপনারা চাইলে ওটা লিখতে পারেন আলাদা করে, সমস্যা নেই, তবে একটু মানে মিনিমাম 3 লাইনের ব্যাখ্যা থাকতে হবে, হ্যাঁ, তাছাড়া আবার সমস্যা। আপনি রাইম স্কিম লিখলেন, সমস্যা নাই, তবে 3 লাইনের ব্যাখ্যা যেন থাকে আলাদা করে, যদি পয়েন্ট আপনারা আলাদা করতে চান তাহলে। ঠিক আছে, তো প্রশ্ন কি, কনসেপশন কি ক্লিয়ার হয়েছে এটা? কোনো ডাউট এই প্রশ্নে? এনিওয়ান? না স্যার, এক দুবার করে পড়ে নিলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি নেক্সট প্রশ্নটায় শিফট করতেছি। আচ্ছা, তো আমাদের পরবর্তী যে প্রশ্নটা, এগুলো 3টা দেওয়া আছে রুটিন অনুযায়ী, শর্ট। তো দেখেন এখানে কি বলছে, যে হাউ ডাজ ওয়াটসওয়ার্থ ডেসক্রাইব ইংল্যান্ড, ইংল্যান্ডকে সে কিভাবে বর্ণনা করছে, বা লন্ডনকে। এই প্রশ্ন এভাবে আসতে পারে যে লন্ডন শহরটাকে সে কিভাবে বর্ণনা করছেন, এমন। বা এই প্রশ্নটার ক্ষেত্রে যদি এই প্রশ্নেও আসে ওর জায়গায়, যে হোয়াই ডাজ ওয়াটসওয়ার্থ রিকোয়েস্ট মিল্টন টু রিটার্ন টু ইংল্যান্ড অথবা লন্ডন, কেন? তো একই প্রশ্ন, হ্যাঁ, একই প্রশ্ন। আসলে প্রশ্ন, অনেক প্রশ্ন, বিশেষ করে শর্ট প্রশ্নগুলো কাছাকাছি থাকে, আবার ব্রডের ক্ষেত্রেও অনেকটা কিছু কিছু পয়েন্ট একটা প্রশ্নের আরেকটা প্রশ্নে লেখা যায়। তো এটা একটু বুঝতে হবে, হ্যাঁ, তাহলে আর সমস্যা হবে না, যে কোনো প্রশ্ন লেখা যায়, হ্যাঁ, খুব ইজি। জাস্ট আপনি সেন্ট্রাল আইডিয়াটা যদি থাকে তাহলে খুব ইজি। আর প্রশ্নের সাথে প্রশ্নের যে রিলেশন, এটা অবশ্যই থাকে। দেখেন 2টা প্রশ্নের ক্ষেত্রে আনসার কিন্তু একই হবে, কোনো সমস্যা নেই, একই আনসার লিখে দিলে হবে। তো কিভাবে সে ইংল্যান্ডকে বা লন্ডন শহরটাকে সে বর্ণনা করছে, বা কেন সে কেন উইলিয়াম ওয়াটসন জন মিল্টনকে
মূলত রিকোয়েস্ট করছে পুনরায় ইংল্যান্ডে বা লন্ডনে ফিরে আসার জন্য। তো কেন? কারণ ডার্টি সোয়াম্প, তো অর্থাৎ একটা বদ্ধ জলাশয় হয়ে গেছে। কেন? কারণ ইংল্যান্ড শহরটা কি হয়ে গেছে, একটা বদ্ধ জলাশয় হয়ে গেছে, যে মাটি স্মেলি, মানে এমন একটা নিকৃষ্ট একটা জায়গা। এটা কেন বলতেছে, বদ্ধ জলাশয়টা আসলে কেন বলতেছে? কারণ মানুষ তাদের নৈতিকতা হারায় ফেলছে। প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ, মানে সেলফিশ হয়ে গেছে, হ্যাঁ, নিজের স্বার্থ অনুযায়ী চলতেছে। অন্যর প্রতি তাদের কোনো নজর নাই। আমার জিনিসটা দরকার, একটা জিনিস আমার দরকার, আমি ওইটা করতেছি। এখন এতে করে যে অন্য যে খারাপ হচ্ছে না কি হচ্ছে ওইটার দিকে আমি নজর করতেছি না। এটা তো অবশ্যই, যার কারণে কি করেছে, তিনি স্যাটায়ার করছেন মানুষদেরকে। তারপরে কি করছেন, রিলিজিয়ন, ফ্রিডম, কাইন্ডনেস, এই জিনিসগুলো আসলে সব কিছুই হারায় গেছে। হ্যাঁ, তো ফ্রিডমের বিষয়টা একটু যদি উল্লেখ করি, আসলে এখানে ফ্রেঞ্চ রিভলিউশনের কারণে এই রোমান্টিক মুভমেন্টটা হয়েছিল। হ্যাঁ, আর সবচাইতে ইনফ্লুয়েন্স রোমান্টিক মুভমেন্টের যে তিনটা যে মোটো ছিল, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, ওর মধ্যে থেকে এই রোমান্টিক পোয়েটার লিবার্টিটার দ্বারা সবচাইতে বেশি ইনফ্লুয়েন্সড হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে কেন লিবার্টি দ্বারা সবচাইতে বেশি ইনফ্লুয়েন্সড হয়েছিল, স্বাধীনতা তারা কেন চাচ্ছিল? আসলে আপনি যদি 18th সেঞ্চুরির দিকে তাকান বা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের দিকে যদি তাকান, ওই যুগের বিখ্যাত বিখ্যাত রাইটাররা ছিল, নিউ ক্লাসিক্যাল যুগ মানে যুগটা কিন্তু ক্লাসিক্যাল যুগের সাথে রিলেটেড। যে ক্লাসিক্যাল যুগ বলতে কি, ওই যে গ্রিক যেসব রাইটাররা ছিল, গ্রিক বা রোমান, তাদেরকে তারা ব্লাইন্ডলি ফলো করতো। তো কারা ফলো করতো? নিউ ক্লাসিক্যাল যুগের রাইটাররা। তারা কি কি ছিল, কে কে ছিল? যে আপনার হচ্ছে যে এর মধ্যে ছিল হচ্ছে জনসন সুইফট, ড্যানিয়েল ডিফো, আলেকজান্ডার পোপ, জন ড্রাইডেন, এদের মতো বিখ্যাত বিখ্যাত লিটারারি জায়ান্ট ছিল এই যুগে। কিন্তু তারা অ্যারিস্টটলের পয়েটিক্স তথা গ্রিক বা রোমান যেসব রাইটাররা ছিল, ক্লাসিক্যাল যুগের যেসব রাইটাররা ছিল, তাদেরকে মূলত তারা ব্লাইন্ডলি ফলো করতো। আর কোন কোন বিষয়গুলো ফলো করতো? রাইটিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি শুধুমাত্র ট্র্যাজেডি লিখলে ট্র্যাজেডি লিখতে হবে, যদি শুধু কমেডি লিখতে হয় শুধু কমেডি লিখতে হবে, ট্র্যাজি কমেডি বলে কিছু থাকবে না। ড্রামার ক্ষেত্রে দেখা যাচ্ছে 5টা অ্যাক্ট থাকতে হবে। এইভাবে জিনিসগুলো তারা লিখতো, ফলো করতো। তো মানে এই বিষয়গুলো পোয়েট্রির ক্ষেত্রেও তারা অ্যাপ্লাই করতো। হ্যাঁ, পোয়েট্রির ক্ষেত্রে অনেক এই জিনিসগুলো ফলো করতো, বিশেষ করে মিটার, এই জিনিসগুলো, তারপরে হচ্ছে রাইম, এই জিনিসগুলো তারা ব্লাইন্ডলি ফলো করতো নিউ ক্লাসিক্যাল যুগে। কিন্তু রোমান্টিক যুগের রাইটাররা বললো যে না, কবিতার ক্ষেত্রে কিসের মিটার, কিসের রাইম, কিসের এত অ্যারিস্টোক্রেটিক ল্যাঙ্গুয়েজ। অনলি এই যে উইলিয়াম ওর্ডসওয়ার্থের আপনার যখন এই যে ইয়েটা পড়বেন থার্ড ইয়ারে উঠে, প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডস, তখন বুঝতে পারবেন যে তিনি কেন এই প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডসটা লিখছেন, বা নতুন ধাঁচের যে কবিতার যে যুগটা, রোমান্টিক যুগ, এটা কেন শুরু হলো। এটার মূল যে মোটোটা ছিল সেটা হচ্ছে লিবার্টি, সব কিছু থেকে স্বাধীনতা পাওয়া। হুম, কারণ ওই যে তারা ক্লাসিক্যাল যুগের যে সেট রুলস ওগুলো তারা পুনরায় ফিরিয়ে আনছিল। যার কারণে এই যে প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডসে এখানেও এই নিউ ক্লাসিক্যাল যুগের যে ডিরেক্ট রিয়াকশন ওইটা দেখানো হয়েছে, ওদের এগেনস্ট এরা যে লজিক দেখাইছে যে ভাষাটা হবে কবিতার ভাষা বা প্রোজের ভাষা, এটা সেম ভাষা হবে, আলাদা কোনো ভাষা হবে না, এবং ভাষাটা হবে ল্যাঙ্গুয়েজ অফ দ্য রাস্টিক্স, কমন মানুষের ভাষা, গ্রাম্য মানুষের ভাষা, রাখাল বালকের ভাষা, এমনটা হবে। তো যাই হোক, অনেক দূরে চলে গেলাম, ওই দিকে আর না যাই। তো এই ফ্রিডমটা রোমান্টিক পোয়েটরা চাইছিল, বিশেষ করে উইলিয়াম ওর্ডসওয়ার্থ আরও বেশি চাইছিল, কারণ এই ফ্রিডমটা তো ছিল না নিউ ক্লাসিক্যাল যুগে। তো তারপরে রিলিজিয়ন, ধর্মের ক্ষেত্রে ধর্ম ধর্মটা কি করতেছিল, রিলিজিয়ন কুলুষিত হয়ে তো গিয়েছিলই, দ্বিতীয়ত কিছু জবরদস্তি করে কিছু রুলস মানুষের উপর চাপিয়ে দিচ্ছিল, যেটা কিনা আদেও চাপিয়ে দেওয়া ঠিক না। যে রবিবারে ওরা বলে হলি সানডে, যাই হোক, প্রতি রবিবারে চার্চে যেতেই হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতেই হবে, তারপরে প্রার্থনা প্রেয়ারের সময় চুপ থাকতে হবে, তারপরে দেখা যাচ্ছে যে মানে এক কথায় মানুষকে মানে কি করা, সংকুচিত করা, মানুষের যে স্বাধীনতা, ফ্রিডম ধর্মের ক্ষেত্রেও ছিল না। কিন্তু ওই যারা পোপ বা যারা হচ্ছে ধর্মীয় নেতা, মনক, এরা আবার কিন্তু এর বাইরে অনেকে আছেন, এটা চসারের রাইটিং এর মধ্যে পাবেন, মাস্টার্সে গিয়ে যে রেড ওয়াইন পান করতেছে। হ্যাঁ, ওরা নিজেরাই সবকিছু ফলো করতেছে না, এটাকে বলা হয় হিপোক্রিসি। আচ্ছা, তো তারপরে পিপুল, এই যে মানুষ খুব সেলফিশ হয়ে গিয়েছিল, তো এই বিষয়গুলো মূলত দেখানো হয়েছে। এর পরবর্তী সেলফিশ অ্যান্ড লেজি। আচ্ছা, এই বিষয়টা, এই পয়েন্টটা অবশ্য আগেও আলোচনা হয়ে গেছে অলরেডি,
যে মানুষ বস্তুবাদী হয়ে গিয়েছিল, নিজের স্বার্থ ছাড়া অন্যর স্বার্থ বুঝতে পারতে মানে বোঝার চেষ্টাই করতো না। সোজা কথা, আমি বুঝবো কি, তোমার কি লাগবে না লাগবে সেটা আমার বিষয় না, আমি ঠিক আছি এটাই অনেক। এই হচ্ছে বিষয়, যার জন্য যে লাইনটা উনি লিখছেন যে উই আর সেলফিশ ম্যান, আমরা হচ্ছে কি স্বার্থপর। আচ্ছা, মানুষের যে ডিউটি, রেসপন্সিবিলিটি, ইভেন ইভেন এই কবিতাতে উইলিয়াম ওর্থ এটাও বলছে, একটা পরিবারের মধ্যেও দ্বন্দ্ব দেখা দিয়েছে। হ্যাঁ, পরিবারের মধ্যেও পরিবার ব্যবস্থা ভেঙে যাচ্ছে, কারণ মানুষ আসলে, আমরা যদি আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দিকে যদি তাকাই, আমাদের মূল শক্তিটা কি? পরিবার। হুম, আমরা কিন্তু মানে কি হচ্ছি, দিন দিন আপডেট, মানে আমাদের জেনারেশন আগাচ্ছে, কিন্তু অন্যান্য ইউরোপিয়ান বা আপনি যদি জাপানের দিকেই তাকান, ওদেরকে বলা হয় যে ডাইং জেনারেশন। জাপানের ম্যাক্সিমাম মানুষ 40+ বয়সে, মানে মানে 40 না, 40-এর উপরে, 45 সম্ভবত দেখলাম, 40-এর উপরে গড় অ্যাভারেজ বয়স প্রত্যেকটা মানুষের। যেখানে কিনা পাকিস্তানে হচ্ছে মাত্র 21 বছর। হুম, 21 কি 19, ইন্ডিয়াতে হচ্ছে 21 বছর, 21 কি 23 এমন জায়গা হবে। তো দেখেন, জেনারেশন কিন্তু ওরা অনেক পিছায় আছে, মানে ওদের বৃদ্ধ মানুষের সংখ্যা বেশি। আর এগুলো দেশে এর একমাত্র কারণ কি? কারণ ওগুলো দেশে মানুষরা বিয়ে করতে চায় না। আর বিয়ে করতে যারা চায় না, তাদের তাদের তো ফিজিক্যাল তো একটা ডিমান্ড থাকে। হ্যাঁ, তারা কোথায় যায়? হুম, কোথায় যায় আশা করি বুঝতে পারতেছেন। তো এই বিষয়গুলো যার কারণে পরিবার থাকে না। এখন এই যে বিয়ের আগে ইউরোপিয়ান যে কালচার, বিয়ের আগেই যা তা হয়ে যাচ্ছে, পরিবার ব্যবস্থা ভেঙে কেউ তো আর একটু মানে পান থেকে চুন খসলেই পরিবার ভেঙে যায়, কোনো থাকতেছে না, কেউ কারোর সাথে কমিটেড না। ইভেন বিল গেটস এত বৃদ্ধ বয়সে এসে তার ওয়াইফের সাথে কি হয়ে গেল, সেপারেট হয়ে গেল, এবং তারা আবার এখনো ফ্রেন্ড আছে। তো যাই হোক, ওদের বিয়েও এমন, ফ্রেন্ডশিপও এমন, সেপারেশনও এমন। কিন্তু ওরা যে জেনারেশন যে আগায় নেওয়া, ইভেন এই জিনিসটা জাপানি মানুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়, যে তারা বিয়ে করলেও বাচ্চা নিতে চায় না। কারণ এই যে ওদের লাইভলিহুডটা, মানে ওদের যে আসলে লাইভলিহুড, এটা অনেকটা কি বলা যায়, রিচ, মানে অনেকটা অনেক কিছু দরকার ওদের, স্ট্রাগল করার সাথে ওরা এখন ওই পরিমাণে ইয়ে না, মানে ওরা যা ইনকাম করে সেটা দিয়ে ওরা লাক্সারিয়াস ভাবে দুইজন মানুষ চলতে পারে। বাট একটা বেবি আসলে যে একটা এক্সট্রা খরচ, এই বিষয়গুলো তারা চায় না। তো ইংল্যান্ডে হয়েছিল কি ওই সময়টায়, এই যে মানুষরা, পুরুষ মানুষরা, ফ্যামিলির যেসব পার্সনরা ছিল, তারা প্রস্টিটিউটদের কাছে যাইতে শুরু করছিল, যার কারণে পরিবারের যে বন্ডেজ, এটা ভেঙে যাচ্ছিল। ইভেন মহিলারাও, বর্তমানে বাংলাদেশে এই জিনিসটা প্রবল, যাকে বলে পরকীয়া আর কি, এই জিনিসটা মহিলারা শুরু করছিল ওই সময়টা, যার কারণে ইংল্যান্ডের একদম সব দিক দিয়ে একদম নৈতিক অবক্ষয় যাকে বলে, এটা দেখানো হয়েছে। আর যার কারণে একটা, যখন একটা হাজবেন্ড ওয়াইফ একই পরিবারের মধ্যে এই যে সমস্যা, নিজেদের স্বার্থ নিয়ে নিজেরা ভাবতেছে, তখন কি তারা অবশ্যই সেলফিশ। আর দ্বিতীয় আরেকটা বিষয়, সেটা হচ্ছে মানুষরা লেজি। হ্যাঁ, কোনো মানুষ, প্রত্যেকটা মানুষ, ইংল্যান্ডের মানুষ আরামপ্রিয় হয়ে গিয়েছিল, তারা কোনো হার্ড ওয়ার্ক যে বিষয়টা, এটা তারা করতে চাচ্ছিল না। তারা মানে সহজে সহজে ম্যাটেরিয়ালিস্টিক যে অ্যাটিটিউড, এটা তারা প্রকাশ করতেছিল, যে কিভাবে খুব সহজে মানুষকে ঠকিয়ে ইচ্ছা মতো ইনকাম করা যায়, এই জিনিসটা তাদের মধ্যে ছিল। এটা মূলত তিনি দেখাইছেন। তো এর পরবর্তীতে লস্ট গ্লোরি। তো কেন তিনি ইংল্যান্ডে ইয়েকে চাইছেন, মিল্টনকে চাইছেন, বা কেন তিনি, মানে কিভাবে ইংল্যান্ডকে তিনি বর্ণনা করছেন, যে ইংল্যান্ড তার গ্লোরিটাকে হারিয়ে ফেলছে, তার যে যে ইয়ের যে পাওয়ার ছিল, অল্টার অর্থাৎ ধর্মের যে পাওয়ারটা, তারপর হচ্ছে শোর্ড অর্থাৎ মিলিটারি যে পাওয়ারটা, মিলিটারি স্ট্রেংথ, তারপর পেন অর্থাৎ লিটারেচারের যে শক্তি, এগুলো সবই হারায় গেছে। ফায়ারসাইড দ্বারা আপনার হচ্ছে যে পরিবারকে বোঝানো হয়েছে, হোম লাইফ বা ফ্যামিলি। তো সব কিছুই কি হয়ে গেছে, একদম লস্ট। ওই যে গ্লোরি, পাস্ট যে গ্লোরিটা ছিল, সব কিছু একদম শেষ হয়ে গেছে, হারিয়ে গিয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে রিকোয়েস্ট টু মিল্টন, এই পয়েন্টটা আপনার দিলেও হবে না দিলেও হবে। হ্যাঁ, এই পয়েন্টটা আপনার ম্যান্ডেটরি না, এটা রাখলেও হবে না রাখলেও হবে। তো তিনি মিল্টনকে মূলত বলতেছেন এখানে অন্য কিছু নয়, যে তুমি আসো এবং সব কিছু ফিক্স করে দাও, এই যে সমস্যাগুলো মানুষের মধ্যে, এই যে তাদের যে লস্ট গ্লোরি, এটা ফিরিয়ে আনার চেষ্টা করো। হিউমিলিটি, মানুষকে নম্রতা শেখাও। ফেইথ, ধর্মের প্রতি বিশ্বাসটা শেখাও। এই সব কিছু তিনি বলতেছেন। আচ্ছা, আর অ্যাট লাস্ট নেচার ভার্সেস ডিকে। তো তিনি নেচারকে সুন্দরভাবে উপস্থাপন করছেন বিভিন্ন বিভিন্ন সমস্যার ইয়ে হিসেবে, প্রতীক হিসেবে। যেমন হচ্ছে তিনি মিল্টনকে আবার সমাধান হিসেবে, তো মিল্টনের সোলকে তিনি লাইক এ স্টার বলছেন, মানে পিওর একটা স্টার, কি অনেক পবিত্র পিওর হিসেবে উপস্থাপন করা হয়। যেমন হচ্ছে আমরা শুকতারা,
তো এগুলো কি কি আমরা অনেক পবিত্র মনে করি না, যদিও এটা হচ্ছে একটা গ্রহ, হ্যাঁ, এগুলো আসলে ইয়ে না, মানে কোনো স্টার না, বা এগুলো হচ্ছে গ্রহ প্ল্যানেট। তো তবে আমরা এগুলোকে কি এটাকে পিওর মনে করি। আবার সি, লাইক দ্য সি, মানে এটা কি, এটা দ্বারা পাওয়ারফুল বোঝাচ্ছে। তো প্রকৃতি প্রকৃতির যে জিনিসপত্র আছে সেগুলো সবই কি অনেক যথেষ্ট পাওয়ারফুল। এবং আবার পাশাপাশি ইংল্যান্ড কি হয়ে গেছে, ইংল্যান্ড টোটালি সোয়াম্প, মানে অর্থাৎ এই যে ওয়েস্টল্যান্ড, সোজা কথা ব্যারেন ল্যান্ড হয়ে গেছে। আর এই জিনিসটা কেন হয়েছে? মানুষদের কারণে। মূলত মানুষরা এই ইংল্যান্ডকে একদম ব্যারেন করে ফেলছে। মানুষের যে অবস্থা, এই যে মোরাল দিকে সব কিছুর জন্য এই ইংল্যান্ডটাকে একদম ব্যারেন ল্যান্ড করে ফেলছে। আর যার কারণে তাদের যে জীবন, যে সুখ শান্তি, এই সব কিছু হারায় গেছে। এখানে দিকে বলতে মোরাল দিকে বললে হবে, কোনো সমস্যা নেই। এই ছিল হচ্ছে বিষয়। আচ্ছা, এর পরবর্তীতে আমরা 7 নাম্বার প্রশ্নটা দেখব। আচ্ছা, প্রশ্ন তো ক্লিয়ার হচ্ছে নাকি? কেউ রেসপন্স করবেন, মাঝে মধ্যে রেসপন্স করতে হবে, হ্যাঁ, তাছাড়া তো। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু মানে আউট অফ বক্স যাকে বলে, আউট অফ টপিক, অনেক দূরে চলে যাচ্ছি। এতে কি আপনারা বিরক্ত হচ্ছেন? এই যে যেমন দেখা যাচ্ছে যে গ্রিক মিথোলজি, সরি, মানে গ্রিক যে বিষয়টা, ওদের যে ক্লাসিক্যাল সেট রুলস, ওগুলো নিয়ে আলোচনা করলাম। আসলে ওগুলো মানে আপনার হিস্ট্রিতে ওগুলো পড়বেন, হ্যাঁ, তো হিস্ট্রিতে ওগুলো পড়বেন বা ওগুলো জানা প্রয়োজন। ওগুলো আস্তে আস্তে জানা প্রয়োজন, সামনে যখন জব প্রিপারেশন নেবেন তখনও কাজে লাগবে। যার কারণে আমি একটু ডিটেলসে আলোচনা করতেছি। তবে আপনারা যে মূল যে ফোকাস, ওইটা মূল প্রশ্নটা রাখবেন, তাহলেই হবে ইনশাল্লাহ। বাকিটা ওগুলো একটু স্কিপ করলে হবে, কোনো সমস্যা নেই। তবে ওগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো হোয়াট লস ডাজ দ্য পোয়েট রেফার ইন টিনটন অ্যাবে? তো টিনটন অ্যাবে কবিতায় তো কোন কোন লস মূলত কবি উপস্থাপন করছেন? তো কোন কোন লস? এনিওয়ান? গতকালকে আমি প্রশ্ন পড়াইছি, দুইটা দুইটা মূলত এখানে লস দেখানো হয়েছে। চাইল্ডহুড গ্লোরি। হ্যাঁ, চাইল্ডহুড গ্লোরি, এটা একটা, ঠিক আছে। আর নাম্বার 2? নাম্বার 2টা হলো ইউথফুল স্টেজের যে লাভ ফর নেচার, সেটা। হ্যাঁ, এই দুইটা পয়েন্ট দিয়ে আপনারা কিন্তু এই প্রশ্নটা লিখতে পারবেন, হ্যাঁ, এই দুইটা পয়েন্ট দিয়ে লিখতে পারবেন। একটা হচ্ছে চাইল্ডহুড গ্লোরি। তো ওখানে কি করতেছিল যে সে একটা ডিয়ার এর মতো, সে কি করতেছিল, ত্রিং বিরিং করে পাহাড়, উপত্যকা, পর্বতের উপর দিয়ে লাফিয়ে চলতো। সবকিছু তার কাছে ডিভিনিটি যে এই বিষয়টা উপস্থিতি, সে মানে ওইটারই একটা পার্ট ছিল, এক কথায় ডিভিনিটির একটা পার্ট ছিল চাইল্ডহুড গ্লোরির মধ্যে। এবং সবকিছুই সে ওইভাবে স্পিরিচুয়ালিটি তার মধ্যে ছিল না, বরং সেই ছিল অরিজিনালি স্পিরিচুয়াল, যেহেতু ডিভিনিটির একটা পার্ট ছিল সে চাইল্ড। কিন্তু ওই জিনিসটা সে কি করেছে, মানে আস্তে আস্তে হারিয়ে ফেলেছে, হ্যাঁ। এই যে এখানে বলছে যে হি র্যান থ্রু দ্য, যদিও এটা হচ্ছে চাইল্ডহুডের, হ্যাঁ, এখানে ইউথফুল ইয়েটা লিখছে। তো লাইক এ ডিয়ার ফিলিং ওয়াইল্ড ওয়াইল্ড জয়, তো সে বন্য আনন্দ উপভোগ করতো, কার মতো? একটা বন্য হরিণের মতো। এই বিষয়টা, এটা চাইল্ডহুড গ্লোরি। আপনারা লস অফ চাইল্ডহুড গ্লোরি এই পয়েন্টটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর এর পরবর্তীতে আরেকটা বিষয় হচ্ছে যে ইউথফুল লাভ ফর নেচার। তো ইউথে যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে কি ছিল, যে সে প্রকৃতিকে দেখছে, সবকিছু উপভোগ করছে, হ্যাঁ, সবকিছু, এগুলার যে জয়, এগুলোর সাউন্ড, এগুলো সবকিছু উপভোগ করছে। এগুলো নিয়ে তার যে সবকিছু ভালো লাগছে, প্রকৃতি তাকে প্রেজেন্ট করছে, কত সুন্দর সিনারি, এগুলো সে এনজয় করছে, তার যথেষ্ট সবকিছু ভালো লাগছে এবং এটা দ্বারা সে মন্ত্রমুগ্ধ হয়েছে। তবে এখানে তার স্পিরিচুয়ালিটি ছিল না। এবং এই যে ইউথফুল লাভ ফর নেচার, এখানে তার সেন্সুয়াসনেস কাজ করছে, তার যে পাঁচটা যে সেন্স, এইটা কাজ করছে, বা সেন্সুয়াল বিউটি অফ নেচার, এটাও আপনারা লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই যে সেন্সুয়াল বিউটি অফ নেচার, এটাও মূলত সে কি করছে, এটা এক সময় পরবর্তীতে হারিয়ে ফেলেছে। এবং মানুষের যে পাঁচটা সেন্স, গতকাল বলে দিয়েছিলাম, মনে আছে? মানুষের পাঁচটা সেন্স কি কি? এসে হলো 3টা, হ্যাঁ, স্মেল, সাউন্ড, হ্যাঁ, সাইট। হ্যাঁ, স্মেল, আর সাউন্ড, সাইট, হ্যাঁ। ইতে 2টা, yes, আর
টাক হ্যাঁ, আর টি দিয়ে কয়টা? দুইটা, দুইটা, টাচ আর টেস্ট টেস্ট। আর টাক। হ্যাঁ, টাচ আর টেস্ট। টেস্ট আর টাচ। হ্যাঁ, এই পাঁচটা দিয়ে সে পাঁচটা সেন্স দিয়ে সে উপলব্ধি করছে এবং সে উপভোগ করছে। আচ্ছা, থটফুল লাভ ফর নেচার, এই পয়েন্টগুলো না রাখলেও হবে, কোনো সমস্যা নেই। তো থটফুল লাভ ফর নেচার, চিন্তাযুক্ত, এটা ওই যে ইউথের মধ্যেই ছিল, অন্য কিছুই নয়। আচ্ছা, অ্যাকসেপ্টিং দ্য লস, আর অ্যাট লাস্ট সেখানে সান্ত্বনা দিয়েছে, কারণ সে এখন কি পেয়ে গেছে? স্পিরিচুয়াল বিউটি অফ নেচার বা স্পিরিচুয়ালিটি, বা এটাকে বলা হচ্ছে আপনার কোন কোন স্টেজ, এটাকে কোন স্টেজ বলতেছে? অ্যাকসেপ্ট করছে এই লসটা কোন স্টেজে গিয়ে? ম্যাচিউর স্টেজ। এই তিনটা স্টেজ কিন্তু মনে রাখতে হবে, যার কারণে আমি এই প্রশ্নটা লিখতে দিয়েছিলাম যে চাইল্ডহুড, ইউথ, আর একটা হচ্ছে ম্যাচিউর। তো এই যে পরবর্তীতে যে স্টেজ আসলো, ম্যাচিউর এ স্টেজ, তো এখানে গিয়ে সে অ্যাকসেপ্ট করা শিখছে। হ্যাঁ, ঠিক আছে, আমি ওগুলো সব ওই যে চাইল্ডহুড গ্লোরি, ওটা আমি হারাই ফেলছি, আমার যে ইউথ সময় যে আনন্দ, সেটা হয়তো আমি হারাই ফেলছি, বাট বাট এখন আমি ফিলোসফি পাইছি। প্রকৃতির মধ্যে যে মানে যে গভীর যে জ্ঞান, ঈশ্বরের যে অস্তিত্ব, শান্তি, আত্মার যে শান্তি, সেই জিনিসটা আমি পাইছি। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আসলে প্যানথেইস্ট, তিনি এই জিনিসটা আরো বেশি পাইতেন। দেখেন, আপনারা যদি খেয়াল করেন কোনো একটা একটু নিজের রিয়েল লাইফের সাথে একটু মেলান, যে কোনো যদি একটা পিকনিক স্পটে যদি যান, তাহলে দেখবেন যে মানুষ কোনো একটা গাছের নিচে বসে নাকি কোনো একটা বিল্ডিং এর নিচে বসে, কোনটা গিয়ে বেশি পছন্দ করে? অবশ্যই কোনো একটা গাছ, প্রকৃতির মধ্যে গিয়ে বসতে কিন্তু সে পছন্দ করে, কারণ ওখানে কৃত্রিম বাতাস নাই, ওখানে প্রকৃতির বাতাস আছে, যা তার হৃদয়কে, হার্টকে হিল করে, হ্যাঁ, অ্যান্টিডোট দেয়। তো দেখেন, ঠিক তেমনি উইলিয়াম ওর্ডসওয়ার্থ একবার কি করছিলেন, তিনি খুবই ক্লান্ত, মানে এই যে কাজ করতে করতে মানে আমার মনে হচ্ছে বিল্ডিং এর মধ্যে থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে আসতেছে। হঠাৎ করে তিনি একটা দৌড় লাগালেন এবং খোলা মাঠের মধ্যে চলে গেলেন, গিয়ে একদম টান হয়ে শুয়ে পড়লেন এবং দীর্ঘশ্বাস নিলেন, একটা নিয়ে শান্তি পাইলেন। তো আসলে প্রকৃতি প্রেমী যারা যারা আরো বেশি প্রকৃতির মানে বিশেষ করে আমাদের যারা হিন্দু ভাই বোন আছেন, তো তারা এটা আরো বেশি বিশ্বাস করেন, কারণ তারা মনে করেন সবকিছুর মধ্যে ঈশ্বর রয়েছেন, ঈশ্বরের অস্তিত্ব পাওয়া যায়। তো উইলিয়াম ওর্ডসওয়ার্থ ছিলেন এমন একজন প্যানথেইস্ট। তো তিনি মূলত প্রকৃতির মধ্যে জিনিসটা পাইতেন, এবং এই যে ম্যাচিউর স্টেজে, এবং এটা কোথায় পাওয়া গিয়েছে? এই যে প্যানথেইস্ট যে তিনি যে হয়েছেন, এটা পেয়েছেন তিনি ম্যাচিউর স্টেজে, হ্যাঁ। আর তখনই কিনা তিনি ওই যে লসগুলো, চাইল্ডহুডের যে লস, ইউথের যে লস, সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট করার যে অ্যাবিলিটি, এটা তার মধ্যে আসছে। কিন্তু তিনি কেন এটা অ্যাকসেপ্ট করার যে অ্যাবিলিটি তার ভেতরে আসছে? কারণ হচ্ছে তিনি প্রকৃতি থেকে যে গভীর জ্ঞান, নিগুড় যে তত্ত্ব, সেই জিনিসগুলো তিনি পাচ্ছেন, প্রকৃতি থেকে শান্তি পাচ্ছেন, তার হার্টকে প্রকৃতি হিল করতেছে, ঈশ্বরের সাথে তিনি স্পিরিচুয়ালি কানেক্টেড হইতে পারতেছেন এই ম্যাচিউর স্টেজে গিয়ে। এই জন্য তিনি মূলত এই অ্যাকসেপ্টিং দ্য লসটাকে অ্যাকসেপ্ট করার যে অ্যাবিলিটি, এটা তার মধ্যে এসেছে। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আপনাদের 9 নম্বর প্রশ্ন ছিল। তো 9 নম্বর প্রশ্নটা হচ্ছে, what does Wordsworth advise his sister Dorothy in Tinton Abbey? What does Wordsworth advise his sister Dorothy in Tinton Abbey? তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথিকে টিন্টন অ্যাবে কবিতায় কি মূলত সাজেস্ট করছেন? তিনি কয়েকটা বিষয় সাজেস্ট করছেন। সর্বপ্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে লাভ নেচার, যে প্রকৃতিকে ভালোবাসো। জি, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? এনিওয়ান? আচ্ছা, যাই হোক, নেচার নেভার বিট্রে দ্য হার্ট। হ্যাঁ, দ্য হার্ট দ্যাট লাভড, প্রকৃতি সেই হৃদয়ের সাথে কখনোই বিট্রে করে না যে হৃদয়টা প্রকৃতিকে ভালোবাসে। আচ্ছা, তো আচ্ছা, আপনারা কি প্যান্থেইজমে বিশ্বাস করেন? এনিওয়ান? এখানে যারা আছেন, এগুলো অ্যানালিটিক্যাল প্রশ্ন, এগুলো আসলে এনটিআরসি ভাইভা বোর্ডে ধরে বা জব প্রিপারেশনে ভাইভা বোর্ডগুলোতে ধরে। প্যান্থেইজমে কেউ কি বিশ্বাস করেন? হ্যাঁ স্যার, টুকটাক করা পড়ে। টুকটাক? আচ্ছা, ঠিক আছে। আহ স্যার যদি ভাইবা বোর্ডে
বলি যে প্যান্থিজমে বিশ্বাস করি, তাহলে কি তিনি কোনো সমস্যা, বা যদি না বলি যে আমি না করি না না, না তাতেও কোনো না না সমস্যা না হয়? না এখানে আপনি আপনার নিজের মতো লজিক দেখাবেন, আপনি কেন করেন বা আপনি কেন করেন না, এটা আপনার লজিক আপনি উপস্থাপন করবেন ব্যাস। এগুলো অ্যানালিটিক্যাল প্রশ্ন, আপনি ও, এগুলো প্রশ্ন প্রেজেন্ট কেন টেন্সে ঠিক ধরে? থাকে? হ্যাঁ, এই প্রশ্নগুলো কেন ধরে, আপনার স্পিকিং ক্যাপাবিলিটি অর্থাৎ অ্যাবিলিটিটা কেমন, এটা। দ্বিতীয়ত আপনি কিভাবে ভাবতে পছন্দ করেন, মানে আপনার ভেতরে আসলে বিষয়টা কি, স্যারেরা তো অনেক এক্সপার্ট তাই না, আপনার অনেক স্যার আছেন আপনার ফেস দেখেই বুঝতে পারবে যে আপনার ভিতরে কি আছে আর না আছে, হ্যাঁ। তো বিষয় হচ্ছে যে আবার কিছু কিছু স্যারেরা টেস্ট করে যে দেখি এই ছেলের মানে ফ্লুয়েন্সি কেমন, বা তার ভিতরে কি আছে না আছে, সে কেমন বলতে পারে, এই বিষয়গুলো জাজ করার জন্য এইসব অ্যানালিটিক্যাল প্রশ্নগুলো ধরে। এগুলো পার্সোনাল কোশ্চেন, এগুলো আপনার নিজের লজিক আপনি উপস্থাপন করবেন, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো দেখেন, তো উইলিয়াম ওয়াটসন তার বোনকে সর্বপ্রথম সাজেস্ট করছে কি, লাভ নেচার, প্রকৃতিকে ভালোবাসো। তো উইলিয়াম ওয়াটসন তার সিস্টার ডরোথিকে বলছে যে প্রকৃতি কি কোনো সময় চেঞ্জ হয় না, প্রকৃতি একই থাকে, হ্যাঁ, কিন্তু মানুষ তো চেঞ্জ হয়। আর প্রকৃতি কি করে, মানুষকে, তুমি যদিও বৃদ্ধ হয়ে যাও বা ইয়া করো, কিন্তু প্রকৃতি যে মানে আনন্দটা দিচ্ছে এটা পরবর্তীতে তোমাকে দিবে, প্রকৃতি থেকে ওই আনন্দটা তুমি পাবে। এবং এই যে প্রকৃতির যে আনন্দ পরবর্তী সময়ে তোমার এটা মনে পড়বে। যেমনটা এই যে উইলিয়াম ওয়াটসন বলছে যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইট টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। অর্থাৎ শান্ত পরিবেশে মনে পড়বে যে প্রকৃতি ওই আনন্দটা শান্ত পরিবেশেও কিন্তু দিতে থাকবে। তো এই জন্য তিনি তার বোনকে অ্যাডভাইস করছেন যে, কি অ্যাডভাইস করছেন, যে তুমি অবশ্যই প্যান্থেইস্ট হও, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, প্রকৃতি সেই হৃদয়ের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করে না যে হৃদয়টা প্রকৃতিকে ভালোবাসে। তো প্রকৃতির এই যে ভ্যালি, ওয়ে ভ্যালি, হিলস, স্ট্রিমস, এই পাহাড় পর্বত উপত্যকা সবকিছুকে সে ভালোবাসতে বলছে। এগুলো সবকিছুর মধ্যে ঈশ্বরের অস্তিত্ব যেহেতু পাওয়া যায়, এটাই, অন্য কিছুই নয়। এর পরবর্তীতে নেচার অ্যাজ এ টিচার। আচ্ছা, আরেকটা জিনিস সাজেস্ট করছে, সেটা হচ্ছে প্রকৃতি একজন শিক্ষক হিসেবে। প্রকৃতি, তো প্রকৃতি শুধুমাত্র কি আনন্দ দেয়? না, প্রকৃতি আমাদেরকে শিক্ষা দেয়। হুম, আর শিক্ষা নিতে গেলে নিজেকে স্টুডেন্ট মনে করতে হয়, কোনো সময় টিচার মনে করতে হয় না। আপনারা কোনো সময় নিজেকে শিক্ষক মনে করবেন না, যদিও বা পরবর্তীতে শিক্ষক হন না কেন, সবসময় নিজেকে জ্ঞানের ছাত্র হিসেবে পরিচয় দেবেন। যখনই আপনি নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দেবেন, তখন আপনার মধ্যে একটা, আপনার হৃদয়ে একটা দারোয়ান, একটা গার্ড দাঁড়িয়ে যাবে, যার নাম হচ্ছে অহংকার, হ্যাঁ। এতে করে আপনি অন্যের জ্ঞান আপনার নিজের ভেতর আর নিতে পারবেন না বা আসবে না, তখন আপনার মনে হবে যে না এটা ঠিক না। কিন্তু অন্যের মধ্যেও যে শেখার কিছু থাকে বা খারাপ জিনিসের মধ্যে যে ভালো কিছু থাকে, সেটা অর্জন করা যায়। এই জিনিসটাই ইংলিশ, এটা হচ্ছে ইংলিশ লিটারেচারের সবচেয়ে বৃহৎ থিম, যে খারাপ জিনিস দিয়ে ভালো ভালো জিনিসটাকে উপস্থাপন করা। আপনি ডন জুয়ান পড়ে কি পাবেন? হুম, অনেকেই বলে এটা একটা চটি বই, মানে ইংলিশ লিটারেচার জাস্ট পাস করার জন্য পড়তে হবে, বিষয়টা এমন না। আসলে যে এই কথা বলে সে লিটারেচার পড়ে নাই। আসলে এই রাইটাররা বলে নাই যে তুমি এমনটাই হও, বরং তিনি এটা দ্বারা সমাজকে স্যাটারাইজ করছেন। একটা ডন জুয়ান, আপনাদের এটা তো সেকেন্ড ইয়ারে আছেই রোমান্টিক পোয়েট্রির মধ্যে, ভবিষ্যতে এমন অনেক পাবেন, প্রচুর পাবেন, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স। তো এই যে খারাপ রাইটিংগুলো বা এগুলো তিনি এগুলো কেন দিয়েছেন, কারণ এগুলো এগুলো তারা শেখাচ্ছেন না, বরং এটা দ্বারা বলতেছেন যে এই জিনিসটা খারাপ, এমনটা করা যাবে না। তারা ভালো দিকটা দেখাইছে, খারাপ দিকটাও দেখাইছে। এখন চয়েস ইজ ইয়ার্স। যেমন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন, একমাত্র মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, এছাড়া অন্যান্য কোনো প্রাণীর ক্ষেত্রে স্বাধীনতা নাই। তো মানুষকে যেহেতু তিনি স্বাধীনতা দিয়েছেন, মানুষ ভালো এবং খারাপ দুইটাই চুজ করতে পারে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ভালো চুজ করলে কি জান্নাত, খারাপ চুজ করলে জাহান্নাম, চয়েস ইজ ইয়ার্স। ঠিক তেমনি এই ইংলিশ লিটারেচারের রাইটাররাও এই একই জিনিস ফলো করছেন, চয়েস ইজ ইয়ার্স। আপনি যদি ভালোটা গ্রহণ করেন ভালো, যদি খারাপটা গ্রহণ করেন তাহলে কি হয়ে যাবে, খারাপ। এই হচ্ছে বিষয়। তো অনেকেই বলে যে আশা করি বিষয়টা আপনারা ডিফেন্ড করতে পারবেন যে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে এমন, এভাবে পড়তে হবে। তো নেচার এই শিক্ষাটা দেয়, নেচারে মানুষকে কাইন্ডনেস মানে দয়ালু হওয়ার শিক্ষা দেয়, পেশেন্স মানে ধৈর্যশীল হওয়ার শিক্ষা দেয়। তারপরে নেচারের সাথে যে মানুষের যে কানেকশন, নিগুড় যে তত্ত্বটা,
সেই জিনিসটা পাওয়া যায়। পাশাপাশি মানুষকে আরো বেশি মডেস্ট হইতে শিক্ষা দেয়, হাবিজাবি সবই শিক্ষা দেয়। তো এর পরবর্তীতে ফাইন্ড হিম ইন নেচার। তো পরবর্তীতে ওরসোত যেহেতু নিজেকে একজন প্যানথেইস্ট মনে করে, সেও ঈশ্বরের মানে খুব সান্নিধ্যে চলে গেছে। তো অ্যাট লাস্ট এই জিনিসটা সবচেয়ে শেষের দিকে ছিল আর কি। তো পরবর্তীতে ওরসোত সরি মানে ডোরোথি তাকে বলতেছে যে তুমি পরবর্তীতে যখন বৃদ্ধ হবে বা দেখা যাচ্ছে যে তুমি এই তোমার হৃদয়টা দুঃখ ভারাক্রান্ত থাকবে, বা পরবর্তীতে যদি তুমি এখানে আবারও আসো, তখন তোমাকে কি করবে, ওই যে স্মৃতিটা, এই যে স্মৃতিটা, হ্যাঁ, ফাইন্ড হিম ইন নেচার, যে তোমার সাথে আমার যে কাটানোর যে সময়টা, স্মৃতিটা, এটা আবারও মনে পড়বে। হুম, এবং তোমাকে মনে পড়বে যে আমিও তোমার পাশেই আছি। অর্থাৎ চিরন্তন মানে তার যে একটা চিরন্তন যে অস্তিত্ব উইলিয়াম ওয়াটসনের, এটাও মূলত তিনি তার বোনকে শিক্ষা দিচ্ছেন। যে এই জন্য তাকে বলতেছেন যে বি প্যানথেইস্ট, প্যানথেইস্ট হও, প্রকৃতি পূজারী হও, সর্বেশ্বরবাদে বিশ্বাসী হও। এতে করে পরবর্তীতে যখন তুমি ন্যাচারাল কোনো সিন দেখবে, নেচারের কাছে আসবে, প্রকৃতির কাছে আসবে, পাহাড় পর্বত উপত্যকা, এই ওই নদী, এই যে গ্রিন ফিল্ড, শস্যের মাঠ, সব কিছু যখন আসবে, বাগান অর্চার্ড, এসব কিছু যখন তুমি দেখবে, তখন আবারও স্মৃতিটা মনে পড়বে এবং তোমার হৃদয়টাকে কি করবে, আনন্দে দেবে, এবং আমার কথাও তোমাকে মনে করাবে হচ্ছে এই প্রকৃতি। তো এই বিষয়গুলো তিনি তার বোনকে সাজেস্ট করছেন। তো বলেন, আজকে যা যা পড়াইলাম সবকিছু কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আচ্ছা, আমি যে যে ডিটেলস বলি এগুলোতে আপনারা বিরক্ত হন না তো? এইগুলোই তো ভালো লাগে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কি কেউ কি যদি ইংলিশ লিটারেচারকে যদি ক্রিটিসাইজ করে ডিফেন্ড করতে পারবেন? আসলে হ্যাঁ, আহ মানে অনেকেই আছে, মানে একটু হুজুর টাইপের মানুষগুলোই বিষয়গুলো আসলে ভুল বেশি ধরে। আসলে ইংলিশ লিটারেচার কোনো চটি বই না, হ্যাঁ? এদের যে এক একটা থিম, হুম, আমাদের দেশের রাইটারদের 5 বার জন্মাইতে হবে এইসব থিমের উপরে লিখতে গেলে। হ্যাঁ, আপনি এই যে সুপার ন্যাচারালিজম, সুপার ন্যাচারাল অ্যাসপেক্টকে ন্যাচারাল ভাবে উপস্থাপন করা, এটা চারটাখানি কথা না, অতটাও ইজি না। সেন্সুয়াসনেস, 5টা সেন্স দিয়ে এই যে বিষয় কবিতাকে, যে জন কিটসের যে এত সুন্দর সুন্দর রাইটিং, মাথা নষ্ট, পড়লে মানে বোঝা যায় যে ওর যে ফিলসফি সেইটা কত গোছানো। উইলিয়াম ওরসতের যে প্যান্থেইজমের যে বিশ্বাসী, যদি আমি প্যান্থেইজমে বিশ্বাস করি না, বাট প্রকৃতির কাছে গেলে যে মানুষ শান্তি পায়, আত্মার যে শান্তি পায়, এটা আসলেই সত্য। মানে আমি এটা উদাহরণ একটু আগেও বললাম যে আপনি কোনো একটা পর্যটন এলাকায় যান, পর্যটন এলাকা কোনটা বেশি পছন্দ করে মানুষ, এইসব কর্পোরেট এলাকা নাকি ওই কক্সবাজার, বান্দরবান, ওগুলো প্রকৃতির সান্নিধ্যে মানুষ যাইতে আরো বেশি পছন্দ করে, কারণ হার্টটাকে মানুষ প্রকৃতিটা হিল করে দেয়, শান্তি দেয়। দেখেন এই জিনিসগুলো উইলিয়াম ওরসন অনেক আগেই উপস্থাপন করে গেছে। হুম, রোমান্টিক পোয়েটদের মধ্যে লর্ড বাইরন, সে দেখেন, সে প্রথমে কি বলছে, আই ওয়ান্ট এ হিরো আনকমন ওয়ান, আমি এমন একজন হিরো চাই যে কিনা আনকমন হবে। তার প্রথম লাইনেই কিন্তু সে মূল মেসেজটা দিয়ে দিয়েছে যে স্বাভাবিক হিরো হবে না, সে সে আনকমন হবে, সে ব্যতিক্রমী হবে, সে ভিলেন মানের মতোই ক্যারেক্টার হবে, বাট সে সমাজের দোষগুলো তুলে ধরবে। দেখেন এই যে অ্যাডাল্ট যে ম্যারিজ, যে আপনার হচ্ছে ডন আলফোনসো এবং হচ্ছে ডনা জুলিয়া, তাদের যে বিয়ে, এই যে বয়স একজনের বয়স 50, আরেকজনের বয়স 23, এই যে আনম্যাচড ম্যারিজ, ব্যাপক স্যাটার করছেন। এবং পাশাপাশি তিনি এটাও বলছেন যে বয়সের ক্ষেত্রে, সরি মানে রিলেশনশিপের ক্ষেত্রে আপনার হচ্ছে যে উভয়ের যে অ্যাট্রাকশন, এইটাই মেইন, হ্যাঁ, এইটাই মেইন। তো এই যে বিষয়, এই এছাড়া সমাজের এসব ওই সময়ের যে কলুষিত যে সমাজ, হ্যাঁ, ফ্রি সেক্সুয়ালিটি, এই জিনিসটাও তিনি কিন্তু দেখাইছেন এবং স্যাটায়ার করছেন। তো এগুলো কিন্তু এমনিতে এমনি আসে নাই। পি.বি. শেলির মধ্যে আপনি রেভলিউশনারি স্পিরিট পাবেন। তিনি কি বলছেন যে উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, মানে তিনি তাকে বলা হয় রেভলিউশনারি পয়েট, হ্যাঁ, ইংরেজি সাহিত্যের। আর আপনার হচ্ছে যে লর্ড বাইরনকে বলা হয় হচ্ছে রেবেল পয়েট। তো রেভলিউশনারি পয়েট তাকে কেন বলা হচ্ছে, বা তাকে বাংলা নজরুল বলা হয়, তিনি সবসময় চেঞ্জ চান। তিনি সবসময় চেঞ্জ চান, যে পরিবর্তন হোক, সমাজটা পরিবর্তন হোক, মানুষের মধ্যে মানুষের টেন্ডেন্সি সবকিছু পরিবর্তন হোক, এর জন্য তিনি প্রকৃতির সাহায্য নিয়েছেন, হ্যাঁ, সিজনের সাহায্য নিয়েছেন। তো
প্রত্যেকটা রোমান্টিক কবি কেউ কার থেকে কিন্তু কেউ কম না। এদের কবিতাগুলো পড়া সহজ। আবার এছাড়া অন্যান্য রাইটার আছে জায়ান্ট যারা, যেমন টি.এস. ইলিয়ট, তার ওয়েস্টল্যান্ডের কথা বললাম যে ওইটা পড়লে সমস্ত ইংল্যান্ড ভ্রমণ হয়ে যাবে, হ্যাঁ, লিটারেচারের মাধ্যমে হয়ে যাবে। মানে প্রত্যেকেই যথেষ্ট যথেষ্ট ইনফ্লুয়েন্সড এগুলো নিয়ে লিখতে গেলে। যেমন হচ্ছে আপনার বাংলা এইসব ক্লাসিক্যাল রাইটারদের, যেমন হচ্ছে ওয়েস্টল্যান্ড কার লেখা বললেন? জি জি, ওয়েস্টল্যান্ড টি.এস. ইলিয়ট লিখছেন, ফোর্থ ইয়ারে আছে এটা। হ্যাঁ, এটা টি.এস. টি.এস. এলিয়ট। হ্যাঁ, টি.এস. ইলিয়ট। আপনাদের টি.এস. ইলিয়টের মনে হয় ফার্স্ট ইয়ারে কোনো কবিতা ছিল, ছিল কি? ছিল না মনে হয়। ডব্লিউ.বি. ইয়েটসের ছিল। আচ্ছা তো না স্যার, এলিয়ট হ্যাঁ বলেন। না, এলিয়টের কোনো কবিতাই ছিল না ফার্স্ট। আচ্ছা আচ্ছা, ছিল না। আচ্ছা তো যাই হোক, ইংলিশ লিটারেচার মানে এটাই বলা যে বাংলা বাংলা মানে বাঙালি রাইটার শুধুমাত্র নজরুল ছাড়া, হ্যাঁ, নজরুল একজন ন্যাচারাল ট্যালেন্টেড পারসন ছিলেন। নজরুল ছাড়া এরকম প্রতিভা খুব কম। নজরুল সুকান্ত ভট্টাচার্য ছিল, তাকে বলা হয় ইংলিশের হচ্ছে কিডস, কারণ তিনিও অনেক কম বছর বেঁচেছেন। কিডস বেঁচেছে হচ্ছে মাত্র 26 বছর, সুকান্ত হচ্ছে 21 বছর। কিন্তু তাদের মধ্যে মানে রাইটিং টেন্ডেন্সি আবার একরকম ছিল। তো এরকম খুব এগুলো আবার রাইটার আবার ক্ষণজন্মা, হ্যাঁ, অল্প সময় বেঁচেছে। তো তবে তাদের রাইটিংগুলো অনেক ইনফ্লুয়েন্সিয়াল, তাদের থিম, লিটারি যেসব থিম, এগুলো অনেক ইনফ্লুয়েন্সিয়াল, বিশেষ করে ইংলিশ লিটারেচার, যেটা কিনা তৈরি করতে বাঙালি যেসব রাইটার, এদেরকে বললাম 5 বার জন্ম নিতে হবে। তো বিষয়টা এমনই, এরা এখনো কি করতেছে, কপির উপরেই আছে, হ্যাঁ। আমরা ইয়ে পড়ি কি, বর্তমানে ওরা এআই এ চলে গেছে আর আমরা এইচটিএমএল শিখতেছি, হ্যাঁ। ওরা দেখেন সিজারিয়ান ওয়ে, উইলিয়াম ওরসথ তার হচ্ছে ম্যাকবেথে দেখাইছে সেই 1600 কত সরি 1599 সালের দিকে, হ্যাঁ, সিজারিয়ান ওয়ে, যখন কিন্তু চিকিৎসা বিজ্ঞানে সিজারই আবিষ্কার হয় নাই, কিন্তু উইলিয়াম শেক্সপিয়র দেখাইছে। কিন্তু আমরা এই জিনিসগুলো কি আপনি কোনো বাঙালি রাইটারের মধ্যে পাবেন? কখনোই পাবেন না। এরকম ইনভেন্টরি এইসব বিষয়গুলো অসম্ভব। তো এই জন্য এইভাবে লিটারেচারকে মানে এগুলো জানতে হবে, তাছাড়া তো অবশ্যই ডিফেন্ড করতে পারবেন না। বা নিজে যে একটা রয়্যাল ডিপার্টমেন্টে যে পড়েন, আসলে ইংলিশ ডিপার্টমেন্টকে কেন রয়্যাল বলা হয়, মূলত এই কারণে, শুধুমাত্র যে একটা মানে ইয়ে নোবেল প্রাইজ মানে সাহিত্য নোবেল প্রাইজ পাওয়া একটা ডিপার্টমেন্ট, বিষয়টা এমন এই কারণে না। এগুলো অনেক ইনভেন্টিভ বিষয়গুলো থাকে, বা অনেক মানে কি নাই, কি নাই লিটারেচারের মধ্যে সব আছে। ধর্মীয় গ্রন্থগুলো লিটারেচারের অন্তর্ভুক্ত, বিভিন্ন সাহিত্য সবকিছুই, প্রত্যেকটা সায়েন্স, কেমিস্ট্রি, ফিলোসফি, এগুলো প্রত্যেকটা, বায়োলজি, প্রত্যেকটা বিষয় আপনি লিটারেচারের মধ্যে পাবেন। এই জন্যই উইলিয়াম ওরসথ তার প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডসে বলছেন যে লিটারেচার ইজ সুপেরিয়র টু সায়েন্স। সাহিত্য বিজ্ঞানের চেয়েও অনেক বেশি সুপেরিয়র। ঠিক আছে, আমাদের অনেক কিছুই বললাম, বকবক করলাম। যাই হোক, আজকের ক্লাস এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আর ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।